আমাদের আপনাদের কোন ঘটনাগুলো ভালো লাগবে সেই ঘটনা বেছে বেছে সামনে নিয়ে আসার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত থাকে। আজকের তার ব্যতিক্রম নয়। এবং আমি একটু বলে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে russell.booth.com@gmail.com, যেখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন, আমাদের সম্পর্কে ভালো লাগা মন্দ লাগাও জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে russell.booth.com। আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সহযোগিতা করবেন, ঘটনা পাঠাবেন, এবং আপনারা ঘটনা পাঠালেই আমরা শো নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। না হলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনাদেরকে প্রতি সপ্তাহে নতুন নতুন ঘটনা দেওয়ার। আমরা যে চেষ্টাগুলো করব সেই চেষ্টাগুলোর মধ্যে একটা হচ্ছে যে সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ইচ্ছা ছিল আপনাদের ঘটনা শোনানোর, এবং এটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে শুধুমাত্র আমি না আরো অনেকেই তাদের ঘটনা বলেন বা শুনিয়েছেন, এবং তারপরে সবাই সবার মতন করে, কেউ ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ তার মতন করে ঘটনা শোনাতেন এক সময়, এখন হয়তো আর শোনাতে পারছেন না নানা ব্যস্ততার কারণে। কিন্তু তারপরেও আমাদের আসার কথা হচ্ছে নতুন নতুন মানুষ যারা আছেন তারা আসছেন, আমাদের ঘটনা উপহার দিচ্ছেন, সেটাই আশ্চর্যের কথা। এবং আজকে যে সমস্ত ঘটনাগুলো আমি পড়ব তার মধ্যে মোটামুটি সবগুলো ঘটনা এমন যে এর আগে আর কখনো পড়া হয়নি বা এর আগে কখনো আমরা সেই ঘটনাগুলো শোনাইনি। তো যাই হোক, আমরা সেরকমই কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। প্রথমেই আমাদের ভূত.com এর মতো একটা সুন্দর শো উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি রিসাল আহমেদ ময়মনসিংহ জেলার কাঠগোলা বাজার থেকে লিখছি। আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থী এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি 2010 সাল থেকে ভূত এফএম এর সাথে ছিলাম, এখন নিয়মিত ভূত.com এর সাথে আছি। এর আগে কিছু ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো কোনো কারণে সেগুলো সিলেক্ট করা হয়নি, তারপরেও ঘটনা পাঠাচ্ছি। দয়া করে লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। ঘটনা আমার ও আমার কিছু বন্ধুর সাথে ঘটে যাওয়া। স্থান ফুলবাড়িয়া রাবার বাগান। আমার বাকি বন্ধুদের নাম প্রকাশের অনুমতি নেই, তাই ছদ্মনাম ধরেই আমি ডাকছি তাসবির, রায়ান ও রাফি। সরাসরি ঘটনায় চলে যাই। দিনটি ছিল বুধবার 28/9/2022। আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল বাইক নিয়ে ফুলবাড়িয়া রাবার বাগানে ঘুরতে যাব, তবে কিছুটা ভৌতিক অভিজ্ঞতা নেওয়ারও উদ্দেশ্য ছিল, তাই আমরা দুপুর করেই বেরিয়েছিলাম। আমরা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিই দুপুর 3টার দিকে। তারপর রাবার বাগান পৌঁছাই আনুমানিক বিকেল 5টার আশেপাশে। বৃষ্টির মৌসুম হওয়ায় রাবার বাগান ঢোকার রাস্তা এবং ভেতরের প্রায় সবটুকু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। রাবার বাগানে ঢোকার আগের পথের দুই পাশে ছিল আনারস বাগান। সেখান থেকে উঁচু উঁচু রাবার গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমরা একটু দাঁড়িয়ে সেই মনোরম দৃশ্য উপভোগ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকতে শুরু করলাম ভেতরে। প্রায় যখন একটু বাগানের বেশি ভেতরে ঢুকে গিয়েছি তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। ভেতরে সব লোকজন দেখছি ফিরে আসছে। আমাদেরকে তারা এই সন্ধ্যায় ভেতরে না যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছিল, তবে আমরা কেউই তাদের কথা খুব একটা গ্রাহ্য করলাম না। আমরা যাচ্ছি আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে। হঠাৎ করে আমাদের সামনে একটা মহিষের গাড়ি নিয়ে এক লোককে আসতে দেখলাম। সে আমাদের দেখেই বলল, বাবুরা এত সাহস ভালো না, চলে যান, এখনো সময় আছে। আমি তাকে বললাম, কেন, কি হয়েছে?
সে কোনো কথা না বলেই চলে যেতে লাগলো। আমরা কিছুটা সামনে এগোতে আমার একটু মনে হতে লাগলো, মহিষ চালক এই কথাগুলো বলল কেন। তার কথা মনে হয়ে তখন আমি পেছনে রাফিকে বললাম, দেখতো সেই মহিষের গাড়ি চলে গিয়েছে কিনা। রাফি পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। রাফি আমাকে এই কথা বলা মাত্র আমি বাইক ব্রেক করে পেছনে তাকালাম, দেখলাম সত্যি কেউ নেই। কিন্তু মহিষের গাড়ি আমাদের সাথে 2-3 মিনিট আগেই কথা বলে গিয়েছে, আর মহিষের গাড়িতে এত দ্রুত যাওয়া সম্ভব নয়। রাবার বাগানের যে জায়গায় তখন আমরা ছিলাম সেখান থেকে বের হয়ে 1-2 কিলোমিটার যেতে হবে। বাম আর ডান পাশে কোনো রাস্তা নেই, ঘন রাবার গাছ। আমরা এই ঘটনায় সবাই কিছুটা আতঙ্কিত হলাম, বিশেষ করে রায়ান পেছনে বসা তাসবির খুব বেশি পরিমাণে ভয় পেয়েছিল। আমরা যথারীতি এগোতে থাকলাম। 30-40 মিনিট এগোতেই আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করলো। বিশ্বাস করেন রাসেল ভাই, পুরো রাবার বাগানে তখন এক ভৌতিক রাজ্য মনে হচ্ছিল। উঁচু উঁচু রাবার গাছ, আশেপাশে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। এটা সেখানে যদি কেউ নিজে উপস্থিত না থাকে তাহলে অনুভব করতে পারবে না, বুঝতেও পারবে না। আমাদের উদ্দেশ্য ছিল বাগানের ভেতরে বানরের একটা বাগান টাইপ ছিল, সেখানে যাওয়া। আমরা যেতে থাকলাম সামনে। রাস্তা খুব খারাপ, আগেই বলেছি। রায়ানের গাড়ি কাদাযুক্ত নিচু জায়গা পার হওয়ার সময় পড়ে গেল। আমরা তাকে সবাই মিলে তুললাম। তবে আসল ঘটনা ঘটল এখানে। রায়ানকে তোলার পর আমরা আরো সামনে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিলাম। রায়ানের বাইক পড়ে যাওয়ার পরও ঠিক স্টার্ট নিল, কিন্তু আমার বাইক কোনোভাবেই স্টার্ট নিল না। অনেক চেষ্টা করলাম। আপনি হয়তো জেনে থাকবেন, যদি গাড়িতে তেল না থাকে বা যদি কোনো কারণে বাইক স্টার্ট না নেয় তাহলে বাইক পেছন থেকে ধাক্কা দিয়ে প্রথম গিয়ারে ফেলে বাইক স্টার্ট নেওয়ানো যায়। কিন্তু এভাবেও অনেকবার চেষ্টা করার পরেও বাইক স্টার্ট নিল না। তাসবির এই অবস্থা দেখে বলল, আমি আগেই বলেছিলাম না আসতে, চলো ফিরে যাই। তোমরা আমার কথা কেউ না শুনলেও ওই মহিষওয়ালা কি বলেছিল মনে নেই? তখন আমরা ঘটনা কিছুটা আঁচ করতে পারলাম। এদিকে অন্ধকার নেমে এসছে। আমি বাইক সরিয়ে নিয়ে যাওয়া শুরু করলাম। রায়ান কিছুটা সামনে এগিয়ে গিয়েছে বাইক নিয়ে, তাই আমরা 3 জন তার উপর একটু রাগান্বিত হলাম। পুরো বাগান এবার কালো সন্ধ্যার চাদরে আবৃত হয়ে গেল। রাতের পোকার শব্দে আর চাঁদের জ্যোৎস্নায় এক ভৌতিক পরিবেশ সৃষ্টি হল। আমরা যাচ্ছি, কি বলবো, এবার যা ঘটল তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি বাইক হাঁটিয়ে আনছিলাম আর রাফি আর তাসবিরের সামান্য একটু পেছনে ছিলাম। হঠাৎ আমার কানের কাছে কে যেন বলে উঠল, বলেছিলাম না এত সাহস ভালো না। এটা বলা মাত্রই আমার পাশ দিয়ে একটা গরম বাতাস মনে হলে চলে গেল। আমি তাড়াতাড়ি বাইক নিয়ে তাসবির আর রাফিকে বললাম, তোমরা কেউ কি কোনো গরম বাতাস অনুভব করেছ? রাফি বলল, হ্যাঁ আমি করেছি। তাসবির কোনো কথা বলল না, সেবার প্রচন্ড ভয় পেয়ে গেল। আমরা দ্রুত পা চালালাম। এবার একটু সামনে এগোতেই তাসবির আমাদের বলল, ওই গাছের উপরে ওটা কি? বলেই সেন্সলেস হয়ে গেল। তখন আমি আর রাফি গাছের উপরে চেয়ে দেখি একটা উঁচু রাবার গাছের ওপরে একদম হ্যারিকেনের যেরকম আগুন জ্বলে সেরকম একটা আগুনের শিখা জ্বলছে। আমরা তখন নিচেদের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলাম, তবে কেউ কিছু বলছি না। রাফি তখন রায়ানকে ডাক দিতে শুরু করলো। এর মধ্যে আল্লাহর অশেষ দয়ায় তাসবিরের সেন্স ফিরে আসলো। বলে রাখা ভালো, রাফি ছিল মাদ্রাসার ছাত্র। আমি আর তাসবির তাকে জোরে জোরে দোয়া পড়তে বললাম এবং রায়ানকে বললাম আজান দিতে। রাফি ভাই যত শক্তি আছে তা দিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো, আর রায়ান আস্তে আস্তে বাইক চালাচ্ছে আর জোরে জোরে আজান দিচ্ছে। 10-15 মিনিটের মধ্যে আমরা প্রায় বাগান থেকে বেরিয়ে আসলাম। তখন আমি একটু রেস্ট নেওয়ার জন্য বললাম, আমি আর যেতে পারবো না। তখন তাসবির বলল, বাইক আমি নিয়ে যাচ্ছি, তুই আয়। এখানে দাঁড়ানো
বেরোনো সম্ভব না। কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে এলাম এক অভিশপ্ত রাতের বিভীষিকা থেকে। তখন আমরা পিছনে তাকাই আর এক ভয়ানক আত্মচিৎকার এবং হাসি শুনতে পাই, আর কেউ খুব রাগ নিয়ে বলছে, আজ তোদের মায়ের দোয়া ছিল। আমরা আর কোনো কথা বললাম না। আমি আল্লাহর নাম নিয়ে সবাইকে যে যার বাইকে উঠে স্টার্ট দিতে বলি। বিসমিল্লাহ বলে যেই না সেলফ চেপেছি, বাইক স্টার্ট নিল। মনে হয় বাইকের কিছুই হয়নি। সেখানে আমরা আর কোনো কথা না বলে জোরে বাইক টান দেই। রায়ানের বাইক আমার থেকে ভালো ছিল, তাই তারা মধুপুর গড় পেরিয়ে আমাদের কল দিল। আমরা তখন গড়ে ঢুকছি। আমি তখন একটু জোরেই বাইক চালানো শুরু করেছি, কারণ যেই অভিজ্ঞতা হয়েছে আর কোনো কিছু নেয়ার শক্তি ছিল না। কিন্তু অদৃষ্টে যা লেখা থাকে তা তো ঘটবেই। আমি যাচ্ছি নিকশ কালো মধুপুর গড়ের ভেতর দিয়ে। রাফিকে জিজ্ঞেস করলাম, ভয় পাচ্ছ বেশি? সে বলল, না। এ কথা জিজ্ঞেস করে যখনই আমি সামনে তাকালাম, একটা সাদা কাপড় পরিহিত অবয়ব রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি জাস্ট রাফি বলে একটা জোরে চিৎকার দিলাম। পরক্ষণে আমার মনে হলো, যাই হয়ে যাক না কেন বাইক ঠিকঠাক চালাতে হবে। আর রাফি আয়াতুল কুরসি সূরা ইখলাস পড়া শুরু করলো। আমি বাইক একটু স্লো করে রাফিকে বললাম, কি করব? রাফি ভাই বলল, তুমি ওদিকে না তাকিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দাও। আমি তাই করলাম। অবয়বটাকে পার করার সময় সাদা অবয়বটা শুধু একবার আমার দিকে তাকালো। অবয়বের মুখের জায়গাটা যতটুকু বুঝেছি সেখানে কিছুই ছিল না। গড় পার হয়ে রাফিকে জিজ্ঞেস করলাম, তুমি কি পেছনে ফিরে তাকিয়েছিলে? সে বলল, হ্যাঁ। আমি তাকিয়ে দেখি পেছনে কিছু নেই। আমি হতবাক হয়ে গেলাম। আর কিছু না বলে রায়ান আর তাসবিরকে কল দিয়ে তাদের সাথে যুক্ত হই। সেখানে তাদেরকে শুধু একটা কথা জিজ্ঞেস করলাম, তোমরা কি গড় পার হওয়ার সময় কিছু দেখেছ? তাসবির বলল, না। রায়ান বলল, কেন? তোমরা কি কিছু দেখেছ? আবার কি হলো? আজকে যা যা হলো আরো কিছু কি হওয়ার বাকি আছে? সেখানে ঘটনার বর্ণনা না দিয়ে এগোতে থাকলাম। একেবারে বাড়িতে থামলাম। এর মধ্যে আর কোনো ব্রেক নেই। বাড়িতে পৌঁছে দেখি রাত 10টা বাজে। সেদিন যে যার মতো বাড়িতে চলে গেল। এর মধ্যে 2 দিন কেটে গেল, কেউ বাড়ি থেকে বের হয়নি। তৃতীয় দিন সবাই একসাথে জয়নুল আবেদিন পার্কে দেখা করি। সেখানে আমি আর রাফি মধুপুর গড়ের ঘটনা রায়ানকে আর তাসবিরকে বলি। তারা হতবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, এত কিছু হলো, আমাদের কিছু জানালে না? এই জন্য তারা আমার আর রাফির সাথে একটু রাগারাগি করল। এরপর জানতে পারি তাসবির বাসায় গিয়ে বমি করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। এখন ঠিকঠাক আছে। পরিশেষে আমরা সবাই বুঝতে পারি এরকম একটা পাগলামি সিদ্ধান্ত নেয়া, রাবার বাগান আর মধুপুর গড়ের ভেতর দিয়ে আসা ঠিক হয়নি। এখানে যে কারো যে কোনো গুরুতর ক্ষতি হতে পারত। পরদিন আমরা আমাদের এলাকার মুয়াজ্জিনের কাছে তাসবির ভাইকে ঝাড়ফুঁক করতে নিয়ে যাই। তিনি আমাদের পুরো ঘটনা শুনে বলেন, তোমাদের ভাগ্য খুবই ভালো ছিল। আল্লাহর দয়ায় তোমরা ফিরে এসেছ। সেই মহিষ চালক সেখানেই থাকা কোনো ভালো জিন ছিল। তোমাদের তার কথা শুনে তখনই সেখান থেকে বের হয়ে আসা উচিত ছিল। আর বাগানে তোমরা যা দেখেছ আর শুনেছ সেটা ছিল পিশাচ জিন, যে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল। আর তোমরা যদি বাগান থেকে বের হতে আর একটু দেরি করে, তাহলে হয়তো তোমাদের সাথে আরো খারাপ কিছু ঘটতে পারত। মধুপুর গড়ে তুমি আর রাফি যেটা সম্মুখীন হয়েছিলে সেটা সম্ভবত একটা খারাপ জিন ছিল। তোমরা যদি গাড়ি সেখানে দাঁড় করাতে তাহলে ঝামেলায় পড়তে। এমনিতেই মধুপুর গড়ে রাতে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আল্লাহ তোমাদের হেফাজত করেছেন। নামাজ কালাম একটু নিয়মিত পড়ার চেষ্টা করো আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই বিপদ থেকে রক্ষা করেছেন। রাসেল ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভুল ত্রুটি
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূত.com-এর জন্য অনেক শুভকামনা রইল, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমরাও খুব আনন্দিত হব, খুশি হব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। একজন ছিলেন যিনি একটা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি চমৎকার কিছু ঘটনা আমাদের উপহার দিয়েছেন। আমার খুবই প্রিয় একজন স্টোরি টেলার হচ্ছেন আমাদের দ্বিতীয় শোতে তিনি এসেছিলেন সম্ভবত, আমি যতদূর মনে করতে পারি। তিনি একটা কবরস্থান নিয়ে ঘটনা বলেছিলেন। সেই ঘটনাটি আমার এখনো মনে দাগ কেটে আছে। আমি সাকিব ভাইয়ের ঘটনা, অর্থাৎ আমাদের ক্রিপ্টিক ফেটের সাকিব ভাই, তার ঘটনা অসম্ভব রকমের পছন্দ করি। তার যে স্টোরি বলার যে স্কিলস অসাধারণ। তিনি যে সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, এটা আমি এখনো খুব মিস করি। আসার কথা হচ্ছে আমরা এখনো দারুণ দারুণ সব ঘটনা পাচ্ছি, সেই ঘটনাগুলো আপনাদের শুনিয়ে যাচ্ছি। আজকে 222তম এপিসোড। ভূত.com-এরও অনেক বড় একটা যাত্রা, এবং এখানে যারা ঘটনা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ঘটনা শেয়ার করছেন তাদেরকে উৎসাহিত করবেন। তাদের নাম আমি সবসময়ই বলি, সুতরাং সেই নাম ধরে যদি পারেন তাহলে ফেসবুক পেজে আপনারা একটু তাদের জন্য একটু যদি প্রশংসা করেন বা একটু যদি পজিটিভ কিছু লেখেন তাদের জন্য, তাহলে আসলে খুবই ভালো হয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, উত্তরটা আমাদের সবার জানা, তবুও আপনার কাছ থেকে শুনলে ভালো লাগে। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। আশা করছি আপনিও ভালো আছেন। তারপরে তিনি লিখছেন, আজকের ঘটনাটি আমার বন্ধুর কাছে শোনা, এবং এই ঘটনাটি আমার বড় ভাইয়ের সাথে ঘটা তার শৈশবে, এবং সময়টি ছিল কোনো এক বৈশাখ মাসের ঝড়ের রাত। তো ঘটনাটি যেভাবে ঘটে আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি, এবং আমার অজান্তে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বৈশাখ মাস। এই এখনই দেখা যায় আকাশ একদম পরিষ্কার, পর মুহূর্তেই আবার আকাশ ধূসর কালো, মেঘ ঘনিয়ে আসে এবং চোখের পলকেই ঝুমঝুম করে বৃষ্টি নামে, কখনো ঝড় তুফান। গ্রামে যারা থাকেন তারা বুঝবেন যে ঝড়ে আম কুড়ানোর মজাটা কি। যখন ঝড় ওঠে তখন যেন একটা উৎসবের মতো লাগে। সবাই যে যার আশেপাশের গাছতলায় চলে যায়। এটা ছেলেবেলায় যারা করেছে একমাত্র তারাই এর আনন্দটা বোঝে। কিন্তু কিছু মজা কখনো কখনো সাজাও হয়ে দেখা দিতে পারে, তা আমরা অনেক সময় ভুলে যাই। বেশিরভাগ ক্ষেত্রে ঝড় প্রায় শেষ, এমন সময় আম কুড়ানোর জন্য আমরা বের হতাম। যদি কখনো এমন হতো যে আমাদের আগে কেউ আম কুড়ানোর জন্য আমাদের আগেই বের হয়ে গেছে, তখন আর ঝড় থামার বা তার বর্ষণ গতি কমার অপেক্ষা না করে তখনই নেমে পড়তাম। কারণ আমাদের আগে যারা নেমেছে তারাই যদি সব ভালো ভালো বড় বড় আমগুলো নিয়ে যায়, তবে আমরা তো পরে গিয়ে আর কিছুই পাবো না বা ভালো কিছু পাবো না। আমের মৌসুমটা তখন এমন ছিল যে আম প্রায় অর্ধেক পেকে গেছে, অর্থাৎ আধ কাঁচা পাকা আম গাছে ধরে আছে। আর কিছুদিন সময় পেলেই আম সম্পূর্ণ পেকে যাবে। এবং ওই সময় কোনো একদিন রাতে, হ্যাঁ দিনে নয় রাতে ঝড় উঠল।
সারা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং যখন চমকে উঠত সেই আলোতে প্রায় সবকিছুই দিনের আলোর মতোই স্পষ্ট দেখা যেত। আর ওই রাতের প্রায় প্রতি মুহূর্তেই বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন হয় না যে কিছুক্ষণ থেকে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে আবার হঠাৎ বজ্রপাত হয়, কিন্তু সেদিন তেমন হচ্ছিল না। সেদিন বজ্রপাতের আওয়াজ মৃদুভাবে কানে আসলেও বা বজ্রপাত তেমন হচ্ছিল না বললেই চলে, কিন্তু বজ্রপাতের তুলনায় বিদ্যুৎ সেদিন একটু বেশি চমকাচ্ছিল। তাই এই কথা স্পষ্টভাবে বলা যায় যে সেদিনের সময় রাতটা প্রায় দিনের মতোই পরিষ্কার ছিল। তো আমাদের বন্ধুদের যে দল ছিল তাদের সবাইকে দ্রুত খবর দিলাম তাড়াতাড়ি বের হতে হবে, না হলে অন্যরা এসে সব আম নিয়ে যাবে। কারণ তখন রাতও বেশি হয়নি, সময়টা সম্ভবত 10টা কি 11টা এর মাঝামাঝি কোন একটা সময়। তাই বন্ধুদের নিয়ে দ্রুত বের হয়ে গেলাম নির্দিষ্ট আম বাগানের উদ্দেশ্যে। তো আজ যে আম বাগানটা টার্গেট করেছিলাম সে বাগানে চলে গেলাম। প্রতিবারই আমরা আগে থেকেই কোনো না কোনো একটা জায়গা নির্ধারণ করে রাখতাম। বেশি বেশি এমন জায়গাগুলো নির্ধারণ করতাম যেখানে লোক সমাগম কম থাকবে, তাই সেটা দিন হোক বা রাত। তো রীতিমতো আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম সব বন্ধুরা মিলে সেখানে গেলাম। আমরা মনে মনে এই প্রত্যাশা করেছিলাম যে পুরো বাগান যেন খালি থাকে, এবং আল্লাহ সেদিন আমাদের কথা রেখেছিলেন। গিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমরা বন্ধুরাই। পুরোটা বাগান দেখে, অর্থাৎ পুরোটা বাগান খালি দেখে আমরা সকলেই মনে মনে আনন্দে নেচে উঠলাম এবং আরেকটি বিষয় ভেবে খুশি হলাম যে এই রাতে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আসাটা সার্থক হয়েছে। যে যার মতো মনের আনন্দে সব কথা নিয়ে ভাবছি এবং প্রত্যেকের সাথে আনা ব্যাগ বড় পলিথিনে আম ভর্তি করছি, কারণ ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে এবং জোরে জোরে বাতাস বইতে শুরু করেছে এবং এই বাতাসে এতক্ষণে ভালো আম ঝরে পড়েছে চারিদিকে। তাই আমরা যেদিকে বড় আম দেখছি সেদিকে দৌড়ে আম তুলে নিচ্ছি। যতই বন্ধু বান্ধবরা থাকি না কেন ভালো জিনিস তো যে কেউ বেছে নেবে, আর তখন আমরাও যে বয়সে খুব বড় তাও না। এসব ছোটাছুটির মাঝে হঠাৎ একজন পাশ থেকে বলে ওঠে, ওই দেখ গাছে কি। আমরা বিষয়টা ততটা আমলে না নিলেও ফিরে তাকাই ওর দিকে, এটা দেখার জন্য যে কোন দিকে সে ইঙ্গিত করছে। ওই দিকে তাকাতেই দেখলাম যে ও একটা বড় আম গাছের বড় মোটা একটি ডালের দিকে হাত ইশারা করে দেখাচ্ছে এবং সেই গাছটি আমাদের একেবারে সামনেই ছিল। জায়গাটা বরাবর তাকিয়ে দেখি একটা মোটা ডালে কোন একটা মানুষের আকৃতির কালো অন্ধকারাচ্ছন্ন অবয়ব দাঁড়িয়ে আছে। বস্তুটা যে মানুষের আকৃতির তা স্পষ্ট, তবে সেখানে মানুষের দেহের কোনো আকার আকৃতি নেই। মনে হচ্ছে অনেকখানি কালো ধোঁয়া এক জায়গায় হয়ে একটা মানুষের অবয়ব বা আকার ধারণ করেছে এবং সেটি একদম নিশ্চুপ হয়ে আমাদের দেখছে। এর যে কখন থেকে এখানে আছে সেটাও খেয়াল করিনি। ডালটা খুব বেশি উঁচুতেও নয়, আবার একদম নিচুতেও নয়, এমন উচ্চতা যে ওইখান থেকে আম পাড়তে হলে বড় বাঁশ বা বড় লাঠি দিয়ে পাড়তে হবে, নইলে কোনো কোনো বার আমরা নিচে মাটিতে আম পড়ে থাকতে দেখলে চুপচাপ গাছে উঠেও পড়তাম। রাত দিন সেটা কোনো বিষয় না। তো ওই জিনিসটা দেখে আমরা যেন নিজেদের কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি। আমাদের যে এখন পালিয়ে বাড়ি চলে যাওয়া উচিত সেই চিন্তা শক্তিটাও যেন আমাদের মাথায় কাজ করছিল না। ওই অবয়বটিও দাঁড়িয়েই আছে, আমরাও যেন একধারে দাঁড়িয়ে ওটার দিকে তাকিয়ে আছি। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, হুঁশ ফিরল যখন তখন দেখলাম ওই অবয়বটি যেখানে ছিল সেখান থেকে ওই ডাল বেয়ে হেঁটে হেঁটে নেমে আসছে এবং নেমে আমাদের যে বন্ধুটি একদম গাছের সামনে দাঁড়িয়েছিল সোজা তার দিকে এগিয়ে আসে এবং তার সামনে থেকে একটি আম তুলে কেমন রাগি রাগি গলায় দাঁত চেপে বলল, এই নে আম। এটা শোনা মাত্র
আমাদের কি হলো বুঝলাম না। আমরা সকলে একটা দৌড় দেই, ওই মুহূর্তে ওই স্থান ত্যাগ করি এবং কোন রকম পেছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসি। সবাই নিজেদের বাসায় চলে যাই। আল্লাহর অশেষ রহমতে কারো কোনো সমস্যা হয়নি এবং এরপর কোনোদিন আর রাতের বেলায় আম কুড়ানোর দুঃসাহস হয়নি। তো আবারও আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমার এই ঘটনাটি এখানেই শেষ। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট্ট একটা ঘটনা, কিন্তু অনেক মজার, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা পরবর্তী ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। প্রথমে তিনি লিখেছেন নাম এবং পরিচয় গোপন রাখার জন্য, সুতরাং আমি নাম এবং পরিচয় গোপন রেখেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com টিমের সকল মডারেটর বৃন্দ। ওয়ালাইকুম সালাম। ভূত.com এর সকল কাহিনী আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই প্রথম কাহিনী লিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটেছে আমার খালামনির সাথে। তো শুরু করি। আমার নানা ভাই ও নানু আদি নিবাস কুমিল্লা জেলায়। আমার নানা ভাই কুমিল্লার এক কামেল পীরের মুরিদ ছিলেন। আমার নানু ছিলেন ওই পীরের পালিত কন্যা। আমার নানা ভাই পীরের খুব প্রিয় হয়, তার সাথে আমার নানুর বিয়ে দেয়া হয়। পরবর্তীতে নানা ভাইয়ের চাকরির কারণে তারা পাবনা জেলার ইটশক্তির অরণ খোলায় চলে আসেন। আমার আম্মুরা 10 ভাই বোন। তো যেই খালামনির সাথে ঘটনা ঘটেছে সে বোনদের মধ্যে তৃতীয়। আমার খালামনির নাম শাবানা। তো আমার খালামনি যখন জন্ম হয় তখন তার কিছুদিন পরে আমার নানু তাকে উঠোনে নিয়ে তেল মালিশ করছিল। তখনই আমার নানু অনুভব করে যে তার গায়ে গরম বাতাস লাগছে, কিন্তু আবহাওয়া তখন ঠান্ডা ছিল। কিছুক্ষণ পর আমার খালামনি কান্না শুরু করে। তো তখন আমার নানু বুঝে উঠতে আর দেরি নেই যে কি হয়েছে। এখান থেকে ঘটনার শুরু। আমার খালামনি কিছুদিন পরপরই অসুস্থ হয়ে যেত এবং তাকে অনেক ডাক্তার কবিরাজে দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। কিছুদিন সুস্থ থাকে, তারপর আবার অসুস্থ হয়ে যায়। এভাবে চলতে থাকে বহুদিন। যখন আমার খালামনির বয়স 10 বছর পার হয় তখন থেকেই সে উদ্ভট আচরণ শুরু করে। সে আচমকা মাঝরাতে উঠে যেত এবং কান্নাকাটি শুরু করে দিত। আবার যদি তার পাশে কেউ ঘুমাতো তাহলে তাকে মারা শুরু করত। কেউ কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। তাকে নিয়ে ইটশক্তি রেল স্টেশনের বিপরীতে এক কবিরাজের কাছে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হয় না। অনেক চেষ্টা করা সত্ত্বেও কবিরাজ কিছুই ধরতে পারে না। কবিরাজের কার্যকলাপ শুনে আমার মনে হয়েছে হয়তোবা সে ব্ল্যাক ম্যাজিশিয়ান। পরবর্তীতে আমার খালামণিকে বাসায় নিয়ে আসা হয়। অনেকেই মনে করত আমার খালামণি হয়তোবা পাগল হয়ে গেছে, কিন্তু অনেক সময় সে অনেক বেশি উত্তেজিত হয়ে যেত, আপত্তিকর কথা বলতো, গালাগালি করত, যা অনেকের কাছে অসহ্য হচ্ছিল। কিন্তু আমার নানা ভাই নানু জানত যে তাদের মেয়ের কোনো মানসিক সমস্যা হয়নি, বরং এটা অন্য কিছু। তারা অনেক জায়গায় খোঁজ লাগায়, কিন্তু কোনো কামেল লোক খুঁজে পাচ্ছিল না। যখন আমার খালামণির বয়স 12 বছর হয় তখনই একদিন হয়তোবা দুপুরে বা রাত্রে আমার খালামণি উদ্ভট আচরণ শুরু করে এবং পুরুষ মানুষের গলায় কথা বলে। যখন আমার নানু জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে
তার নাম আলী এবং তারা 7 ভাই। আমার খালামণিকে দেখতে নাকি তাদের মায়ের মতো লাগে। তার মা মারা গিয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমার খালামণিকে দেখা মাত্রই তাদের মনে হয়েছে যে সে তাদের মা। তারপর যখন নানু বাড়ির উঠোনের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন তারা আমার খালামণিকে আমার নানুর কোলে দেখতে পায়। তারা বাংলাদেশের কোথাও কোনো কাজে এসেছিল, পরে সৌদি আরবে ফিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমার খালামণিকে দেখতে পায় এবং তাদের দলনেতা থেকে অনুমতি নিয়ে এখানে থেকে যায়। তারা ছোটবেলা থেকেই আমার খালামণির সাথে থাকত এবং এটাই আমার খালামণির জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা বলে তারা মুসলিম জিন এবং আমার খালামণির কোনো ক্ষতি করবে না, কিন্তু কেউ যদি তাদেরকে তাড়ানোর বা আমার খালামণিকে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাহলে তারা তাকে ছাড় দেবে না। এটাই সে বলে চলে যায়। তখন নানু বাড়ির সকলেই পেরেশান হয়ে যান, কি করবেন, কি হবে এসব নিয়ে। আমার খালামণি অজ্ঞান হয়ে যায়। আমার নানা ভাই যখন বাসায় আসে তখন তাকে সবকিছু বলা হয় এবং পানিতে সূরা পড়ে ফু দিয়ে আমার খালামণির মুখে ছিটিয়ে দেন তিনি। তার কিছুক্ষণ পরেই আমার খালামণির জ্ঞান ফিরে আসে এবং সে ভয়ে কান্না শুরু করে। সে বুঝতে পারেনি কি হলো তার সাথে। পরদিন আমার নানু বাড়িতে একজন লোক আসে যে খুবই প্রিয় পাত্র ছিল আমার নানা ভাই এবং নানুর এবং বাড়ির সকলের। তাকে সকলেই পাগল বলে চিনত, তাই আমার আম্মু ও খালামণিরা তাকে পাগলা ভাই বলে ডাকত। অবশ্য সে সময় তার বয়স ছিল খুব বেশি হলে 25 বা 26-এর মতো। সে কখনো এদিক সেদিক বা দেশের আনাচে কানাচে চলে যেত, কখন কোথায় থাকতো কে জানে। অবশ্য তার সম্পর্কে বলতে গেলে শুরু থেকে বলতে হয়। আমার খালামণি যখন পেটে ছিল, অর্থাৎ আমার নানুর গর্ভে ছিল, তখন আমার নানু খুবই যন্ত্রণা অনুভব করে। তখন সেই পাগলা ভাই আমার নানু বাড়িতে আসে এবং আমার নানুকে দেখেন। তিনি 1 গ্লাস পানি ও একটি গোলাপ ফুলের পাপড়ি চান। পাপড়িটা পানিতে নিয়ে সূরা পড়ে তিনি কিভাবে যেন বুঝতে পারেন যে খালামণি মাতৃগর্ভে উল্টে গিয়েছেন এবং তিনি বলেন যে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে। এভাবেই তার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে সবাই জানতে পারে। আমার নানু তাকে খুব স্নেহ করত। তিনি বছরে কেবল একবারই আমার নানু বাড়িতে আসতেন। তিনি যেখানে যান না কেন একবার আসবেনই। তো ঘটনায় ফিরে আসি। আমার নানু পাগলা ভাইকে দেখে খুবই খুশি হয় এবং তাকে সকল ঘটনা খুলে বলে যে গতকাল রাতে এভাবে এটা হয়েছে। তিনি বলেন যে তিনি দেখবেন। তিনি বাড়ির বাইরে চলে যান, কোথায় যান কেউ জানে না। প্রায় কতক্ষণ পর তিনি ফেরত আসেন এবং বলেন এটা খুবই শক্ত জিন, এরা 7 জন, প্রত্যেকে হাফেজ জিন। তিনি একটি তাবিজ দেন এবং বলেন যে এটা সযত্নে পড়ে থাকতে এবং কোনোভাবে যেন হাতছাড়া না করে। এটা বলে তিনি চলে যান। তাবিজটা আমার নানু খালামণির হাতে পরিয়ে দেন। তাবিজটা যতদিন ছিল ততদিন আমার খালামণির কিচ্ছু হয়নি, কোনো সমস্যা ফিল করেননি। একদিন পুকুরে সবার সাথে খেলতে নেমে তাবিজ হাতছাড়া হয়ে যায় এবং কিভাবে হাতছাড়া হয়ে যায় সেটা তিনিও বুঝতে পারেননি। তার বয়স অনেক কম ছিল তখন। তার পরের দিন থেকেই শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। কেউ চালে হাঁটাহাঁটি করছে, আবার কেউ গাছের ডাল নাড়াচ্ছে। রাত্রে সকলেই খুব ভয়ে ছিল। পরে আমার নানা ভাই লাঠি নিয়ে বাইরে বেরিয়ে দেখেন কিছুই নেই। তার কিছুক্ষণ পর আবার আমার খালামণি আগের মতো আচরণ শুরু করে। সে সবাইকে মারতে চায়। তাকে কেন তার আম্মা জানের কাছে আসতে দেয়া হয়নি, জিনটি বারবার এই কথা জিজ্ঞেস করছিল আর ছটফট করছিল। আমার নানা ভাই খালামণিকে সূরা পড়ে ফু দেয়া সত্ত্বেও কিছু হচ্ছিল না। পরে আমার নানা অনেক কথাবার্তার মাধ্যমে তাকে শান্ত করে একসময় আমার খালামণির ভেতরে থাকা জিনটি শান্ত হলে তাকে বলা হয় যে সে আমার খালামণির কোনো ক্ষতি যেন না করে। সে বলে যে কোনো ক্ষতি করবে না, কিন্তু তাকে আম্মা জানের সাথে অর্থাৎ আমার খালামণির কাছে থাকতে দিতে হবে। সে এটাও বলে যে তাকে তার আম্মা জান যখনই ডাকবে সে আসবে। সে আমার নানুকে একটি নির্দিষ্ট সূরা পড়ে
ফু দিতে বলে। ফু দেয়া মাত্রই সে চলে যায়। আমার খালামণি অজ্ঞান হয়ে যায়। সে রাত্রে সবাই ভয়ে ভয়ে ঘুমিয়ে যায়, কেউ জানুক বা না জানুক। কিন্তু আমার নানা ভাই জানতো যে জিন শরীরে ভর করলে অনেক সাইড এফেক্ট আছে, অর্থাৎ শরীরে কি কি ক্ষতি হয় এবং মানসিক বিকৃতিও হয়ে যেতে পারে। তাই সে পাগলা ভাইকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এদিকে আমার খালামণি 12 থেকে 13 বছরে পা দিয়েছে এবং সে প্রায় সময়ই তার আশেপাশে ছায়া দেখতে পায়। সে এক সময় বিষয়টির সাথে অভ্যস্ত হয়ে পড়ে। আমার অন্যান্য খালামণি ও আম্মু দেখত যে সে একা একা কার সাথে যেন কথা বলে। তাকে কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতো না, আর যদি বেশি চাপাচাপি করা হতো তাহলে সে পাগলামি শুরু করে দিত এবং তখনই ওই আলী নামক জিন তার উপর ভর করত। তখন বিষয়টা আরো বেশি গোলমেলে হয়ে যেত। অবশ্য মাঝে মাঝে সে অনেক ভালো কাজও করত, যেমন আসন্ন বিপদে জানিয়ে দিত। আবার আমার নানু বাড়ির আম গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি গাছের ফল চুরি বন্ধ হয়ে গিয়েছিল তার কারণে। এলাকার কারো সাহস ছিল না যে গাছে হাত দেবে, গাছের ফল চুরি করবে। এলাকার লোকজন দেখত যে মাঝরাতে বিশাল জব্বা পড়া দাড়িওয়ালা একজন লোক কাঁঠাল গাছের উপরে শুয়ে আছে, যা দেখে সকলেই ভয় পেত। কিন্তু আমার নানু বাড়ির কেউই কিছুই দেখত না, খালামণি ছাড়া। যাই হোক, জিন যাওয়ার পরে আমার খালামণি অসুস্থ হয়ে যেত এবং প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। একদিন পাগলা ভাই যখন নানু বাড়িতে আসে তখন সে বলে, তাবিজটা কেন হাতছাড়া করলি? এখন সে আর কিচ্ছু করতে পারবে না, আর বেশি কিছু করলে খালামণির ক্ষতি হবে। এই বলে সে কিছুক্ষণ পর চলে যায়। এভাবে চলতে থাকে বহুদিন। একদিন নানু বাড়ি প্রতিবেশীর এক মেয়ের জিনের আসর হয়। জিন তাড়াতে হুজুর নিয়ে আসা হয়, কিন্তু সে কিছুতেই কোনো কিছু করতে পারছিল না, উল্টো ভয়ে পালিয়ে যায়। তখন আমার খালামণি আমার নানুকে বলে যে সে কাজটা করতে পারবে, অর্থাৎ মেয়ের ওপরে ভর করা সেই জিনটাকে সে তাড়াতে পারবে। আমার নানু তাকে বাধা দেয় এবং তাকে বাসায় নিয়ে আসে। আমার নানু হয়তোবা বুঝতে পেরেছিল যে আলী নামক জিনটি আমার খালামণিকে দিয়ে কবিরাজি করাতে চায়। এক সময় আমার খালামণি যখনই মন খারাপ হতো বা রাগ হতো, ঠিক তখনই সে আলীকে ডাক দিত। এতে করে আলী তার উপর ভর করত এবং রাগারাগি ও নানা অসুবিধা সৃষ্টি করত। একদিন আমার বড় মামা সব কাণ্ড কারখানা দেখে আমার খালামণিকে পাগল, বদমাস ইত্যাদি বলে গালাগাল করে এবং বলে যে সব ভণ্ডামি। তখন আমার খালামণি হাতে বালি নিয়ে বলে যে, দেখবি ভণ্ডামি কাকে বলে, দিব নাকি বালি পড়া, তোকে শেষ করে দেব। তখন আমার নানু হাতে পায়ে ধরে আলীকে শান্ত করে এবং তার কাছে আমার বড় মামার হয়ে ক্ষমা চায়। আলী আমার বড় মামাকে বলে, তুই এই ভুল দ্বিতীয়বার করলে জানে বাঁচবি না। আমার বড় মামা এসব দেখে অনেক ভয় পায় এবং পরদিনই ঢাকায় ফেরত চলে যায়। একসময় আমার খালামণির বিয়ের প্রস্তাব আসতে শুরু করে, কিন্তু কোনো না কোনো কারণে বিয়ে ভেঙে যায়। এদিকে আমার খালামণির জন্য আমার নানা ভাই এক হুজুর খুঁজে পায়, রাজশাহীতে থাকে। তার কাছে আমার খালামণিকে নিয়ে গেলে সে তার আমলের মাধ্যমে সেই 7 জন জিনকে আমার খালামণি থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে তাদের না ডাকা পর্যন্ত তারা খালামণির কাছে আসবে না। কিন্তু যদি ভুল ক্রমে তাদের ডাকা হয় তাহলে তারা এবার তাদের আম্মাজানকে ছেড়ে কোথাও যাবে না। আমার খালামণি সুস্থ হওয়ার পর আমার খালুর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কোনো এক বিষয় নিয়ে একদিন খালুর সাথে খালামণির ঝগড়া হয় ও সে রাগের বশে আলী নামক জিনটিকে ডেকে বসে, আর এটাই ছিল তার কাল শুরু। আলীর সাথে সাথে আমার খালামণির ওপর ভর করে এবং খালুর গলা টিপে ধরে। আমার খালু ভয় পেয়ে যায় এবং বাঁচার জন্য খালামণিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে বিষয়টা আমার নানু বাড়িতে জানানো হয়। আমার নানু এবং আমার আম্মু খালামণিকে খালুর বাসা থেকে নিয়ে আসে।
একদিন আলী যখন খালামণির উপরে হাজির হয় তখন কথা প্রসঙ্গে আম্মু তাকে জিজ্ঞেস করে যে কুমিল্লার সেই পীর আসল না নকল। সে বলে যে তিনি একজন আল্লাহর খাঁটি বান্দা এবং হক পীর, তাদেরকে তাড়াতে পারলে শুধু তিনিই পারবেন। কিন্তু তখনকার যাতায়াত ব্যবস্থা এতটা ভালো ছিল না, আমার নানু বাড়ির আর্থিক অবস্থাও এমন ছিল না যে খালামণিকে কুমিল্লায় নিয়ে যেতে পারে। এক সময় আমার খালামণির প্রথম সন্তান হয়, কিন্তু কোনো কারণে সে সন্তানকে সহ্য করতে পারত না। একদিন রাকের বসে সে তার সন্তানকে মাটিতে ফেলে বুকের ওপর পা দিয়ে বসে, যা ছিল খুবই ভয়ঙ্কর। পরে সবাই তাকে আটকায় এবং আমার খালাতো বোন তাকে দূরে সরিয়ে রাখে। বিষয়টা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমার ছোট মামাকে সেই পীরের কাছে কুমিল্লায় পাঠানো হয়। আমার নানু আমার মামাকে বলে দেয় যেন সকল ঘটনা তাকে খুলে বলা হয়। আমার মামার কাছ থেকে সকল ঘটনা শুনে তিনি বলেন সব ঠিক হয়ে যাবে। আমার মামা বাসায় ফেরত আসলে দেখেন যে সবকিছু মোটামুটি স্বাভাবিক। তারপর থেকে আলী নামক সেই জিন এবং তার ভাইরা আমার খালামণির কাছে আসেনি। যখন আমার নানা ভাই সেই পীরের মাহফিলে জানতে পারেন যে সেই পীর তার আমল দ্বারা সেই জিনদের আমার খালামণির থেকে দূরে সরিয়ে দেন এবং তাদের খানকায় রেখে দেন, সেই থেকে সেই জিনেরা সেই পীরের কাছে আবদ্ধ। কিন্তু জিন থাকার ফলে আমার খালামণির যে ক্ষতি হয়েছে তা বোঝা যায়। অল্পতে সে রেগে যায়, তার মেজাজ পরিবর্তিত হতে সময় লাগে না, প্রায় সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে। জিন মানুষের শরীরে থাকলে কি ক্ষতি হতে পারে তার দৃষ্টান্তমূলক উদাহরণ আমার খালামণি। এখন অবশ্য আল্লাহর রহমতে আমার খালামণি সুস্থ স্বাভাবিক। অবশ্য সেই পাগলা ভাইও কুমিল্লার সেই পীর বর্তমানে আর বেঁচে নেই, আর সেই জিনদের কি অবস্থা আল্লাহ ভালো জানেন। ঘটনাটি আপনারা আপনাদের মতো করে গুছিয়ে শেয়ার করবেন, কারণ আমি জানি আমার ঘটনা লেখা একদমই সুন্দর হয়নি। আমার নানা ভাই এবং নানু এই দুনিয়ায় বেঁচে নেই, আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। সকলেই আমার নানু এবং আমার খালামণির জন্য দোয়া করবেন। আমার খালামণির সাথে এবং আমার আম্মুর সাথে দু একটা ছোট ছোট ঘটনা ঘটেছে। এই ঘটনা সিলেক্টেড হলে পরে লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, তারপরে ঘটনা পড়ছি। যদি ভুল ত্রুটি হয় আপনারাও ক্ষমা করবেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। না, আপনার লেখা ঠিক আছে এবং আমরা সাধারণত ঘটনা পরিবর্তিত করি না, সুতরাং এখানে তো কোনো প্রশ্নই আসে না। আপনি চমৎকার ভাবে লিখেছেন। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যখন কেউ লেখেন সেই লেখাটা যদি আপনারা একদমই বুঝতে না পারেন আমরা আবারও বুঝিয়ে বলি ঘটনা পড়ার পরে, কিন্তু ঘটনা পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমি তো স্টোরি টেলার না, আমি হচ্ছে আপনাদের কাছে ঘটনাগুলো উপস্থাপন করি। সুতরাং আমার পক্ষে কোনোভাবেই একটা ঘটনা পরিমার্জন বা পরিবর্তন বা কোনো কিছু করা সম্ভব না। এটা মানে আমি যদি স্টোরি টেলার হতাম তাহলে হয়তো আমি কিছুটা এই ক্ষমতা আমার থাকতো, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। আমি যা লেখা আছে তাই পড়ে শোনাই আপনাদেরকে। চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন?
আমি বৃষ্টি রহমান বাগেরহাট থেকে লিখছি। আমি খান জাহান আলী ডিগ্রি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি বড় হওয়ায় একটু ধৈর্য নিয়ে পড়বেন। ঘটনাটি আমার নানির কাছ থেকে শোনা। সালটি 1973। আমার নানু এবং নানির বিয়ে হয়। নানু বাড়ি ছিল রঞ্জিতপুর গ্রামে। পারিবারিক কলহের কারণে আমার নানু একটু দূরে একটা গ্রামের জায়গা কেনে। স্থানীয়ভাবে গ্রামটির নাম ছিল কোনারডাঙ্গি। স্বাভাবিকভাবেই সেখানে ঘর তোলার জন্য আমার নানু মাটি খনন করা শুরু করে। এক পর্যায়ে খনন কাজ চলাকালীন নানুর কোদালে কি যেন একটা আটকে যায়। ভালো করে দেখতে যেয়ে মাটি সরিয়ে দেখে একটা লাল শাড়ি দিয়ে পেঁচানো একটা কঙ্কাল, সাথে শাখা সিঁদুর সহ কিছু পিতলের জিনিসও পায়। নানুর সাথে দুজন কোদালি ছিল। নানু সহ তারা বেশ ভয় পেয়ে যায়। গ্রামের অন্য 2-1জনকেও এই ঘটনা সম্পর্কে বলে। সেদিন খনন কাজ স্থগিত রেখে তারা গ্রামবাসী আর বাকি 2জন কোদালির পরামর্শে নানুকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যায় সাহায্যের জন্য। হুজুর ঘটনাস্থলে আসে এবং দোয়া দুরুদ পড়ে জায়গাটা বন্ধ করে দেয়, আর হুজুর সহ বাকিরা কঙ্কালটি অন্য এক জায়গায় কবর দিয়ে দেয়। তারপর মাটি তোলা হয়, ঘর তৈরি করে আমার নানিকে এই বাড়িতে আনা হয়। এখান থেকেই আসল ঘটনার শুরু। বলে রাখা ভালো, তখনকার সময়ে কলের প্রচলন ছিল না বললেই চলে। তাই যেখানে খনন করা হয় ওইখানে যাবতীয় কাজকর্মের জন্য পুকুর করা হয়। কিছুদিন ভালোই চলছিল। বিপত্তি হয় তখন যখন আমার নানি প্রথম সন্তানের জন্ম দেবে। আমার নানু ব্যবসা করত, তাই ব্যবসার কাজে বাড়ি ফিরতে হতো। এই জন্য আমার নানিকে একাই বাড়িতে থাকতে হতো। আমার নানি প্রায়ই দেখত উঠোন থেকে একজন মহিলার অবয়ব পূর্ব থেকে পশ্চিমে হাঁটছে আর অচেনা ভাষায় গুনগুন করে গান করছে। কিছুটা ভয় পেয়ে নানু বাসায় আসলে ঘটনাটা নানুকে বলে। নানু বলে, সারাদিন তুমি একাই থাকো, তাই আজে বাজে চিন্তা করো, এই জন্য সব ভুতুরে কাণ্ড দেখছো। আচ্ছা, তোমার ভয় করলে কাল থেকে আমি তাড়াতাড়ি বাসায় আসব। পরদিন নানু সন্ধ্যা হওয়ার আগেই বাসায় আসে। সেদিন রাতে নানি স্বপ্নে দেখল একটা মহিলা তাকে বলছে, আমার থেকে তোরা কেউ বাঁচতে পারবি না, তোরা মরবি সবাই। তারপর কিছুদিন কেটে গেল, কোনো অসুবিধা হলো না। আমার নানি প্রথম সন্তানের জন্ম দিল, ছেলে সন্তান হলো। একদিন সন্ধ্যাবেলা আমার নানি মাগরিবের নামাজের জন্য অজু করতে পুকুরে গেল। ছেলেকে বারান্দায় দোলনাতে ঘুম পাড়িয়ে। ছেলেটার বয়স মাত্র 3 মাস। অজু করে এসে দেখে অচেনা এক মহিলা তার ছেলেকে কোলে করে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। নানি উঠোনে দাঁড়িয়ে বলল, কে আপনি? আমার ছেলেকে নিয়ে কি করছেন? তখনই মহিলাটা মুখ থেকে চুল সরিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। কি ভয়ানক তার চেহারা! মুখ ফ্যাকাশে, গালগুলো দিয়ে যেন রক্ত বেয়ে পড়ছে, এবং সে বলছে, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, আমি তোদের কাউকে ছাড়ব না। আজ তোর ছেলেকে নিয়ে যাচ্ছি, পরে তোদের দেখব। এসব শুনে আমি আল্লাহ গো বলে চিৎকার দিয়ে উঠোনে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে দেখে পাশে অনেক মানুষ। সবাইকে সে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায়? তখন একজন বলল, তোমার চিৎকার শুনে আমরা দেখি তুমি উঠোনে বেহুশ হয়ে পড়ে আছো, আর তোমার ছেলে মাটিতে পড়ে আছে আর নীল বর্ণ হয়ে গেছে। আমরা নাড়ি দেখে বুঝলাম ছেলেটা মারা গেছে। নানি তাড়াতাড়ি উঠে ছেলেকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলো এবং বলল, ও নিয়ে গেছে আমার ছেলেকে। নানির কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। এরই মধ্যে নানু বাড়ি ফিরল এবং সব ঘটনা শুনে যেন পাথর হয়ে গেল। মাথায় হাত দিয়ে নানু বারান্দায় বসে পড়ল। রাতটা এভাবে শোকেই কাটল। সকালে ছোট শিশুটিকে জানাজা দিয়ে দাফন করা হলো। এরপর থেকে রাতে ঘুমালে ওই মহিলারূপী আত্মা নানুদের ঘর ধরে ঝাঁকাতো। মনে হতো ঘরটা তুলে নিয়ে যাবে।
কখনো কখনো দেখা যেত পুকুরের ঘাটে বসে পানিতে পা ডুবিয়ে গুনগুন করে গান গাইছে। আশ্চর্য বিষয় হলো আমার নানি ছাড়া কেউ দেখতে পেত না মহিলাকে। নানুকে বললে নানু বলতো মনের ভুল। কয়েক মাস যাওয়ার পর আমার নানি আবার অন্তঃসত্ত্বা হলেন এবং ওই মহিলারূপী আত্মা আমার নানিকে আবারও স্বপ্নে দেখা দিল এবং বলল, তোর বাচ্চাটাকে আমি নিয়ে যাব, পারলে তোরা আটকা। নানি বলল, তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমাকে বিরক্ত করছো? তখন ওই মহিলা বলল, ক্ষতি করিসনি তোরা, তোরা আমার জায়গা দখল করে নিয়েছিস, তাই তোদের উপরে প্রতিশোধ নেব। এটা শুনে নানি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে নানুকে সব ঘটনা বলে। নানু বলে, তোমার প্রথম সন্তানের শোক এখনো কাটিয়ে উঠতে পারোনি, তাই এরকম হচ্ছে, ভালো করে ঘুমাও, ঠিক হয়ে যাবে। তখন নানি বলল, আমার খুব ভয় করছে একা একা থাকতে, বাসায় তুমি থাকো না? তখন নানু বলল, আচ্ছা আমি বাসায় থাকবো, ব্যবসার কাজে তোমার ভাইকে পাঠিয়ে দেব। এই বলে তারা ঘুমিয়ে পড়ল। নানুও বাসায় থাকতে লাগলো। বেশ কিছুদিন আর কোনো সমস্যা হলো না। আমার নানির সন্তান প্রসবের সময় আসলো। তখন এক ধাত্রী মাতাকে খবর দেয়া হলো। সবাই তাকে রহিমার মা বলে ডাকত। উনি এসে আমার নানুর বাসায় উপস্থিত হল, কিন্তু অদ্ভুতভাবে তার ঘোমটাটা লম্বা করে দেয়া। নানু ভাবল আমি পুরুষ মানুষ, তাই বোধ হয় আমাকে দেখে ঘোমটা টেনে দিয়েছে। তারপর রহিমার মা জিজ্ঞেস করল, পোয়াতি কোন ঘরে? আমার নানু ঘরটা দেখিয়ে দিল। কিছুক্ষণ পরে বাচ্চার কান্নার আওয়াজ শুনে নানু খুশি হলো। হঠাৎ শুনতে পেল বাচ্চার কান্নার আওয়াজের সাথে বিকট বিভৎস হাসির শব্দ। নানু তাড়াতাড়ি নানির রুমে গিয়ে দেখে, যা কেউ দেখতে চাইবে না। নানু দেখল রহিমার মা সেখানে নেই, আছে একজন মহিলা যার অবয়ব বিভৎস। লোলুপ দৃষ্টিতে সে বাচ্চার দিকে তাকিয়ে আছে আর গোঙাতে গোঙাতে বলছে, শেষ করে দেব, কেউ জন্মাতে পারবে না। এই বলে সদ্য জন্মানো বাচ্চাটার পেটের ওপর ধারালো নখ বসিয়ে দেয়। বাচ্চাটা নীল বর্ণ ধারণ করে একসময় কান্না থামিয়ে দেয়। বাচ্চাটা মারা যায়। আমার নানু ততক্ষণে বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে মানুষ জড়ো করে ফেলেছে। সবাই ঘরে যেয়ে একটা মরা বাচ্চা আর পাশে আমার নানিকে অজ্ঞান অবস্থায় পায়। ইতোমধ্যে আমার নানির জ্ঞান ফিরলে নানি সব ঘটনা শোনে এবং আবারও জ্ঞান হারায়। ঘটনা শুনে প্রতিবেশীরা বলে একজন হুজুরকে এনে বাড়ি দেখাতে। স্থানীয় একজন হুজুরের কাছে নানু যান। তিনি সব শুনে আসন বা কিছু রিচুয়াল করে বলেন, এ তো ভয়ঙ্কর একজন পিশাচের কাজ, এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন হুজুরের ঠিকানা দিচ্ছি, উত্তর পাড়ায় থাকেন, এখান থেকে 7 কিলো দূরে পাশের গ্রামে, তার কাছে যান। নানু রীতিমতো গ্রামের একজন লোক আর আমার নানির ভাইকে নিয়ে সেখানে গেলেন। সব শুনে হুজুর বললেন, আমি সকালে যাব, কিন্তু আমি যাওয়ার কথা ওই পিশাচ জানতে পারলে রাতে তোমাদের মেরে ফেলার চেষ্টা করবে, তাই এই পানি পড়া নিয়ে যাও আর ঘরে ছিটিয়ে দাও। নানু তাই করল। বাড়ি এসে পানি পড়া ঘরে ছিটালো। বাড়ির চারপাশে যেন তুমুল ঝড় বয়ে গেল আর ভয়ানক গোয়ানির আওয়াজ শুনতে পেল। এভাবে রাত পার হলো। সকালে হুজুর আসলো তার 2 সঙ্গীকে নিয়ে। আসতেই বাড়ির চারিদিকে ধুলো পড়ে গেল। একটা রেখা আঁকলো, তারপর উঠোনের মাঝখানে বসে হুজুর বিভিন্ন দোয়া পড়তে লাগলো। ইতোমধ্যে প্রতিবেশীরা অনেকে এসে হাজির হলো দেখার জন্য। হুজুর দোয়া পড়ার সাথে সাথে চারিদিকে তুমুল ঝড়, গাছপালা যেন ভেঙে পড়ছে এবং গোয়ানির আওয়াজও শুনতে পেল সবাই। হুজুর আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলো এবং সেই পিশাচটাকে তার সঙ্গীর ওপর হাজির করল। পিশাচটা হাজির হয়েই নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে সঙ্গীর মুখ থেকে বলল, আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন আমাকে? তখন হুজুর বলল, তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু তুই এই নিরীহ লোকগুলোর সন্তান কেন মেরে ফেলছিস? পিশাচটা বলল, আমি এদের মারতে চাইনি, এরা আমার গুরুকে অসম্মান করেছে, তাই আমি প্রতিশোধ নিয়েছি। হুজুর বলল, তোর গুরুকে? পিশাচ বলল, আমার গুরু একজন মহিলা তান্ত্রিক ছিলেন। বহু যুগ আগে তিনি তার মন্ত্র বলে শিষ্য করেছিলেন আমাকে।
আমি তার কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমার গুরুমা প্রতি অমাবস্যায় একটি শিশু বলে দিতেন আর তার শক্তি বাড়াতেন। এটা গ্রামবাসীরা জানতে পেরে একদিন তাকে পিটিয়ে হত্যা করে, তারপর তার সব জিনিসপত্র নিয়ে এখানে মাটি চাপা দিয়ে দেয়। সেই থেকে আমি আমার গুরুমার পাশেই থাকি। ওরা আমার গুরুমাকে অসম্মান করেছে, অন্য জায়গায় নিয়ে গেছে গুরুমাকে, তাই আমি গুরুমার রূপ ধরে সবাইকে ভয় দেখাই। এদের সন্তানগুলোকেও মেরে ফেলি, কিন্তু ওরা স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে বলে ওদের কোনো ক্ষতি করতে পারেনি। এতক্ষণ সবাই অবাক হয়ে পিশাচের কথা শুনছিল। হুজুর বলল, এরা না বুঝে তোর গুরুমাকে সরিয়েছে, এখন তুই এদের ক্ষতি করা বাদ দিয়ে যাবি কিনা এটা বল। পিশাচ বলল, আমি যাব, কিন্তু আমাকে আরো একটা নবজাতক দিতে হবে, তবেই যাব। হুজুর বলল, তোকে আর কিছু দেওয়া হবে না, তুই যা। ও বলল, যাব না। হুজুর তখন তার হাতে থাকা লাঠিটা তার সঙ্গীর ওপরে বাড়ি দিল। কিছুক্ষণ এভাবে গোঙাতে গোঙাতে হুজুরের সঙ্গী বলল, হার মারিস না, আমি চলে যাচ্ছি, কিন্তু মৌলভী তোকে দেখে নেব আমি। হুজুর বলল, তুই যা পারিস করিস, এখন এখান থেকে যা। এই বলে হুজুর দোয়া কালাম পড়তে লাগলো। যাওয়ার আগে সবার থেকে বড় গাছের একটা ডাল ভেঙে দিয়ে যেতে বলল, এবং তারপর একটা দমকা বাতাসের মতো বয়ে গেল। সবাই দেখল সব থেকে বড় গাছের মাথায় একটা ডাল ভেঙে গেল। হুজুর নানু নানিকে 2টা তাবিজ দিয়ে গেল এবং বাড়িটা বন্ধ করে দিয়ে গেল। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে আমার নানুর আরো একটা বাচ্চা মারা যায় 2 বছর 5 মাস বয়সে ওই পুকুরের পানিতে ডুবে। তারপর পুকুরটা ভরাট করে দেয়া হয়। এরপর আর কোনো সমস্যা হয়নি। তারপর আমার এক মামা আর খালা আমার আম্মুর জন্ম হয়। এখনো পর্যন্ত অনেক রাতে একটা লাল শাড়ি পরা মহিলাকে হেঁটে বেড়াতে দেখে অনেকে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ধন্যবাদ এত বড় ঘটনা মন দিয়ে পড়ার জন্য। আমার নানু নানির জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাগুলো একদম সত্যি। আমার নানু মারা গেছেন 2011-তে। যাই হোক, মরা মানুষ নিয়ে কেউ মিথ্যা কথা বলে না। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার নানি যখন ঘটনাগুলো বলছিল বারবার কান্না করে উঠছিল। এই হচ্ছে অবস্থা। আমরা গত শো যখন করছিলাম তখনও একজন কমেন্টে বলেছিলেন যে ঘটনাগুলো তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তো আমরা যখন নিজেদের মানুষের কাছে শুনি তখন অনেক অস্বাভাবিক ঘটনাও আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু আমরা যখন সেই ঘটনাগুলোই আমাদের অপরিচিত মানুষের কাছ থেকে শুনি তখন সেই ঘটনাগুলো আমরা বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। ব্যাপারটা এরকমই, আমরা নিজেদের মানুষকে বিশ্বাস করবো এটাই স্বাভাবিক, কিন্তু যারা ঘটনা পাঠান, আমি তো দীর্ঘদিন ধরে আমার সামনে বসে মানুষদের ঘটনা বলতে শুনেছি, বর্ণনা করতে শুনেছি। আমার অভিজ্ঞতা বলে যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মিথ্যে বলেন না, তারা যা শুনে আসেন সেটাই বলেন। কখনো কখনো এরকম হয়েছে যে কেউ হয়তো একটু অতিরঞ্জিত করে বলার চেষ্টা করেছেন, আমরা সেই ঘটনা হয়তো প্রচার করিনি বা সেই মানুষটিকে সসম্মানে আমরা সেই শোতে অংশগ্রহণ করা থেকে বিরত করেছি। সো এটা হয়েওছে, কিন্তু আমি এই সমস্ত কোনো পক্ষে বা বিপক্ষে যুক্তি না দিয়ে একটা কথাই বলবো, আমরা সবাই এখানে আসলে আমাদের এই শোটা উপভোগ করতে এসেছি এবং আমরা সবসময় যেটা বলি এখনো সেটাই বলবো যে এখানে বিশ্বাস করা বা না করাটা এটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এখন যেটা করব, আমরা সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাব। আমরা তো বেশ কয়েকটা ইমেল শুনলাম, এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি অডিও ক্লিপে যাব। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেরা অডিও ক্লিপগুলোই উপহার দিতে, তারপরে আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যত বেশি অডিও ক্লিপ পাঠাবেন তত বেশি আমাদের শোটা সমৃদ্ধ হবে। সো আপনারা দেরি না করে অডিও ক্লিপগুলো পাঠাতে থাকুন। আমরা আশা করছি সামনের সময়গুলোতে আমরা দারুণ দারুণ কিছু অডিও ক্লিপ আপনাদের উপহার দিতে পারবো। কারণ এখানে তো বানিয়ে বলার বা বানিয়ে কোনো অডিও ক্লিপ তৈরি করার কোনো উপায় নেই। আপনারা যেটা পাঠাবেন সেটাই প্রচার করবো। সুতরাং ভালো অডিও ক্লিপ হলে ডেফিনেটলি আপনারা ভালো অডিও ক্লিপই শুনতে পারবেন। শুধুমাত্র ইমেলের উপরে নির্ভর করে একটা শো বা একটা এপিসোড তৈরি করা সম্ভব না। সুতরাং অডিও ক্লিপ লাগবেই। এই জন্যই বলি আপনারা কাছের মানুষদের উৎসাহিত করুন বেশি বেশি করে অডিও ক্লিপ পাঠানোর জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাফসান, বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে আছি। আমি আগে বুথওয়েহামের অনেক বড় একটা ফ্যান ছিলাম। যখন এটা বন্ধ হয়ে গেল একটু স্যাড হয়ে গেছিলাম, বাট ইভেন্চুয়ালি আমি রেকর্ডিং গুলো শুনতাম। বাট পরে যেহেতু আপনি বুথ.com শুরু করলেন, সো আই ফিল গুড। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি ঘুমানোর আগে বুথওয়েহাম শুনি। আর অন্য মেবি আমি এডিক্টেড হয়ে গেছি এটার প্রতি, বাট আমার ভালো লাগে। সো আমি অলওয়েজ আগে যখন শুনতাম আমার কলেজ লাইফ থেকে, তো তখন চিন্তা করতাম যে আমার সাথে যদি হইতো বা আমি যদি রিয়েলাইজ করতাম বা একটু ফিল করতাম হাউ ইজ ইট। সো সাডেনলি ওই চিন্তার পরই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে। তখন আমি বাংলাদেশে ছিলাম, আমি উত্তরের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমি নাম বলছি না, সেই ইউনিভার্সিটিতে আমি তখন ব্যাচেলর করতেছিলাম। তো যখন উত্তরাতে ছিলাম আমি তখন উত্তরা সেক্টর 9 থাকতাম। আমার কিছু ফ্রেন্ডদের সাথে আমি বাসা শেয়ার করে তখন থাকতাম। তো আমার রুমে তখন আমার একটা ফ্রেন্ড আর আমি রুম শেয়ার করতাম তখন। তো একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম প্রতিদিনের মতন। আমি আমার ফ্রেন্ডের বেডটা আমার ঠিক বরাবর সামনেই ছিল। তো আমাদের রুমের মাঝখানে হচ্ছে একটা ডোর ছিল। তো ওই ডোরটা হচ্ছে বারান্দার দরজা। তখন হচ্ছে সামার চলতেছিল বাংলাদেশে, সামার। সো আমরা ইউজুয়ালি ওই ডোরটা ওপেন করে ঘুমাইতাম। তো হঠাৎ করে একদিন ফজরের একটু আগে দিয়ে আমার ঘুমটা ভেঙে যায়। তো চোখটা যখন মেলি, জাস্ট আমি চোখটা খুলে মানে রুমের মাঝামাঝির দিকে আমি তাকাই, দেখি যে একটা অবয়ব আর কি, একটা মহিলা আকৃতির কিছু একটা দাঁড়ায় আছে। তো আমি তখন হচ্ছে জাস্ট চোখটা একটু টলা দিয়ে যে শিওর হওয়ার জন্য যে কি দেখতেছি বা মানে কি আমি আসলে বুঝতে পারতেছিলাম না। পরে তাকায় দেখি যে না, স্টিল আছে, আমার ফ্রেন্ডের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, আর আমার সাইডে ওনার ব্যাক সাইডটা হচ্ছে আমার দিকে করা। তো আমি এটা দেখতেছিলাম। তো আমি আস্তে আস্তে আমার ফোনটা হাতে নিচ্ছিলাম। আমার ফোনটা আমার বালিশের পাশে ছিল। তো আমি জাস্ট ফোনটা হাতে নিয়ে আমি ফ্ল্যাশ লাইটটা অন করে আমি মানে ডাক দিছি, কে কে, এই কে ওখানে। তো আমার ফ্রেন্ডের নাম ধরে আমি ডাক দিছি যে এই ওঠ ওঠ। পরে ও উঠছে। ওঠার পরে ও বলতেছে যে কি হয়েছে। পরে ওরা আমি বললাম যে আসলে তো এরকম দেখলাম। তো পরে বলতেছে, ব্রো আমার তো একটা মানে ইনসিডেন্ট হয়েছে, তুই মজা নিবি এই জন্য আমি তোর সাথে শেয়ার করি নাই। তো আমি বললাম কি হয়েছে। বলো যে একদিন দুপুরে আমি ঘুমাইছিলাম, তো হচ্ছে আমি দেখলাম যে তুই টেবিলে পড়তেছিস। তো আমি দেখে একটু অবাকই হয়েছি, কারণ আমি তোরা দেখছি সকালে তুই ক্লাসে গেছিস আর হচ্ছে আমি ঘুমাইছিলাম। তো ওটা দেখে তুই দুপুরে পড়তেছিস দেখে আমি আবার ঘুমায় পড়ছি। তো কতক্ষণ পরে 1-2 ঘন্টা পরে মনে হয় আমার ঘুম ভাঙছে। তোর
দরজার বাড়িতে। তো তুই দরজা নক করতেছিলি, পরে আমি দরজা খুলে দেখি যে তুই। তো তখন ঘুমের থেকে উঠছি, অতটা রিয়েলাইজ করতে পারিনি, বাট পরে আমি রিয়েলাইজ করতে পারছি যে এটা কি হইলো বা কি। বাট আমি তোকে বলি নাই যদি তোরা মজা নেস আমার সাথে, এজন্য শেয়ার করি নাই। তো জিনিসটা আমি তখন, ও যখন বললো তখন জিনিসটা আসলে একটু মানে অন্যরকমই লাগছে। পরে আমাদের এলাকার মসজিদের ইমামকে শেয়ার করলাম। পরে ইমাম বলল যে আমাদের বাসার উপরে 7 তলাতে হচ্ছে একটা ছোট মাদ্রাসার মতন ছিল তখন। আমাদের বাড়িওয়ালা আর কি ওইটা হচ্ছে রান করতো, কিছু জাস্ট কাইন্ড অফ এনজিওর মতন। তো লীলা বোর্ডিং টাইপের, উনি জাস্ট ওদেরকে আর কি টেক কেয়ার করতো। তো হুজুর বললো যে ওইখানে হয়তোবা জিন টিন আসে, যেহেতু ওইখানে মাদ্রাসা আছে। সো হয়তোবা ভালো খারাপ দুইটা মিলাই থাকতে পারে, খারাপ কিছু হয়তোবা ছিল, বাট বেশি ক্ষতি করে নাই। তো যাই হোক, আমরা বাসা চেঞ্জ করছি, ওইখান থেকে বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় গেছি, সেম 9 নম্বর সেক্টরেই। বাট ওই বাসাতে আমাদের সাথে একটা ঘটনা ঘটছে, বাট আমি ওইটা আপনাকে আরেকদিন শেয়ার করব। আপাতত এটাই। সবাই ভালো থাকবেন। আর ইউএসএ তে আসার পর আমার সাথে 2টা ইনসিডেন্ট হয়েছে। আমি জানি না এগুলা কেন হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ কোনো ইনসিডেন্টে আমার সাথে আজ পর্যন্ত খারাপ কিছু হয় নাই। আর আমি এখন যখন এই গল্পটা মানে স্টোরিটা রেকর্ড করতেছি, এখন এখানে নিউ ইয়র্ক টাইম রাত 12:12 বাজে। আমার নিজের কাছেই মানে জানি কেমন একটু লাগতেছে যে পুরা পরিবেশটা, আমি আজকে এখনো বাসায় একাই আছি। বাট আমি এটা ভয় করি না, বাট যখনই এটা মনে পড়ে জিনিসটা একটু অন্যরকম লাগে। তো যাই হোক রাসেল ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আজকে 222তম এপিসোড। সামনে একটা ঈদ আসছে আবারও। এই ঈদটা আপনাদের মনে হচ্ছে বা সবারই মনে হচ্ছে অনেক দেরি আছে, কিন্তু আমার কাছে কিন্তু এখন থেকেই ঈদের প্রস্তুতি নেয়ার জন্য একটা মানে কি বলবো যে আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তাই বলবো। সো ঈদ যেহেতু আছে, একটা ভালো এপিসোড আপনাদের উপহার দিতে হবে। এবং সেই এপিসোড এবার যেমন আমরা শুধুমাত্র তানভীর তুষারের ঘটনা পেয়েছি, আরো অনেকের ঘটনা প্রত্যাশা করেছি, কারো কারো পেয়েছি, কারো কারো পাইনি, কিন্তু একটা স্টুডিও এপিসোড উপহার দিয়েছি। আর একটা স্টুডিও এপিসোডও হতে পারে। যদি আপনারা অংশগ্রহণ করতে চান আমাদের এখনই জানান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার ও রাসেল ভাইয়া, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি হৃদয়। আমি বর্তমানে পাবনা জেলা ফরিদপুর থানা পাঁচপুঙ্গুলি গ্রাম থেকে বলছি। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই আমার 2টা স্টোরি শেয়ার করার জন্য। অ্যান্ড লাস্টের স্টোরিটা হয়তো অনেকেরই পছন্দ হয় নাই, এর জন্য দিন রাত এক করে ঘটনা কালেক্ট করতে শুরু করে দিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ ঘটনা পেয়েও গেলাম। এটি একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো আমি বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়। আমি আমার সময় কাটানোর জন্য একটু জায়গায় জায়গায় ট্যুরে যাই। একদিন ট্যুরে গেলাম ঈশ্বরদীপে।
ট্যুরে যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে এখানে হয়তো অনেকেরই কাছে ঘটনা থাকতে পারে। দেখি কয়েকজনকে জিজ্ঞেস করে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি ভূত.com এ স্টোরি পাঠাই, আপনি কি আপনার জীবনে কি কোনো ঘটনা আছে বা কোনো প্যারানর্মাল ঘটনা? সে বলে, না, আমার জীবনে কোনো ঘটনা নাই, কিন্তু আমি আপনাকে একটা সন্ধান দিতে পারি যেখানে অনেকদিন আগের একটা সত্য মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি বললাম, আপনি কি সেই ঘটনাগুলো ফুল জানেন? সে বলে, আমি ঘটনাগুলো ফুল জানি না, কিন্তু তুমি চাইলে আমার সাথে আসতে পারো তার বাড়িতে। আমি বললাম, আচ্ছা চলেন যাই। তারপরে সেখান থেকেই শুরু হয় ঘটনা। এলাকার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি আমি ছিলাম। আমার উপরে ধনী ব্যক্তি এই এলাকার ভিতরে একজনও ছিল না। একদিন কি হয়, আমাদের বাসাতে অনেক মেহমান আসে এবং মেহমান আসার পরে আমার বিয়ের জন্য আসে, আমাকে বিয়ে দেবে। তো তারপরে আমি 1 সপ্তাহ পরে বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে আমার ঘরে কোনো সন্তান হয় না। 4 বছর হয়ে যায়, কোনো সন্তানের মুখ আমি দেখতে পাই না। এখন কি করব? আর একটা বিয়ে করা ছাড়া তো কোনো উপায় নাই। তারপরে আরো একটা বিয়ে করে ফেলি আমি। বিয়ে করার পরে আমার 1 বছর পরে সেই সন্তান হয়ে যায় আমার বড় বউয়ের নাম সুমাইয়া, ছদ্মনাম, এবং আমার ছোট বউয়ের নাম শায়লা, এটাও ছদ্মনাম। সো আমার ঘটনায় আমি চলে আসি। আমার ছেলের বয়স যখন 10 বছর হবে, তখন থেকেই আমার ছেলে অনেক কান্না করে। আমার কাছে কান্না করে এসে বলে, বাবা, ওই ছায়া মূর্তি আমাকে মেরে ফেলবে, আমাকে প্লিজ বাঁচান। আমার ছেলের নাম রাসেল, ছদ্মনাম। আমি বললাম, রাসেল, কি হয়েছে তোর? কি হয়েছে তোর? হ্যাঁ, কোন অবয়ব তোকে মেরে ফেলবে? রাসেল বলে, ওই কালো একটা অবয়ব আসে আমার কাছে, প্রতিদিন রাতে আসে। আসার পরে আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করে, আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক কিছু আমাকে দেখায়, যে আমার সাথে আয়, আমি তোকে অনেক কিছু কিনে দেব। তারপরে আমি যেটা করি, আমি আমার ছেলের কথা শুনে মনে মনে ভাবলাম যে এখনকার যুগের ছেলেপেলে হয়তো কোনো কিছু হয়েছে, আর তোকে মনে হয় বোবা ভূত ধরেছে। কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না। আল্লাহর কালাম পড়ে ঘুমাবি, কোনো সমস্যা হবে না। তারপরে আল্লাহর কালাম পড়ে আমি ঘুমাই। আমার সাথে প্রায় 1 সপ্তাহ কোনো সমস্যা হয় না। তারপরে একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি আল্লাহর কালাম না পড়েই ঘুমিয়ে পড়ি। তারপরে আমার কাছে স্বপ্নতে সেই অবয়বটা আবার আসে। আসার পরে আমাকে বলছে, রাসেল, তুই যতই আল্লাহর কালাম পড়িস না কেন, আমি তোকে বাঁচতে দেব না, তোকে আমি মেরেই ফেলবো। তারপরে আমি চিৎকার করে উঠি। চিৎকার করে উঠার পরে এক পর্যায়ে আমি বেডের উপরেই সেন্সলেস হয়ে পড়ে যাই। আমার বাবা সকালবেলা এসে মনে মনে ভাবে যে হয়তো ছেলেটা মরেই গেছে। তারপরে আমার গায়ে পানি ছিটায়, আমি স্বাভাবিক হয়ে যাই। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে আমার বাবাকে বলি, বাবা, আমাকে প্লিজ বাঁচান, আমি এরকম করলে তো আমি মরে যাব। ওই কালো অবয়বটা কি চায় কিছুই তো বুঝতে পারি না, আর প্রতিদিন রাতে কেন আসে কিছুই তো বোঝা যায় না। প্লিজ আমাকে বাঁচান।
তারপরে আমার বাবা একটা হুজুরকে ডাকে। হুজুর এসে রাসেলের হাত দেখে পুরোপুরিভাবে অবাক হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি হুজুরকে বললাম, হুজুর কি হয়েছে, কি হয়েছে বলেন। হুজুর বলে, ওর অবস্থা বেশি ভালো নয়, আমি এর সমাধান দিতে পারবো না, অন্য এক জায়গায় যাও। আমি বললাম, অন্য এক জায়গায় যাবো মানে? প্লিজ কিছু সমাধান দিন, আমার ছেলে তো দিন দিন শুকিয়ে যাচ্ছে। তারপরে হুজুরটা বলে যে, আমি তোমাকে কিছু তাবিজ আর কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, কয়দিন টিকবে জানি না, কিন্তু তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আর বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবে। তারপরে হুজুর চলে যায়। হুজুর চলে যাওয়ার পরে নিয়ম মাফিক সবগুলোই চলে। এক পর্যায়ে থেরাপি বন্ধ হয়ে যায়। আমার ছেলে কিছুই নিতে চায় না, এবং তাকে যদি জোর করে তেল পড়া পানি পড়া দিতে চাই তাহলে সে অনেক কষ্ট পায় এবং সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপরে তার সাথে অনেক প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতে থাকে। বাবা, আমি মরে যাচ্ছি বাবা, আমাকে একটু বাঁচাও প্লিজ। এরকম ভাবে চলতে থাকলে হয়তো আমি একদিন মরে যাব। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, এক পর্যায়ে আমার ছেলে দিন দিন না খেতে পেয়ে একদম অসুস্থ হয়ে যায় এবং শরীর একদম শেষ হয়ে যায়। তারপরে একদিন আমি বড় একটা কবিরাজের কাছে নিয়ে যাই, এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজের মুখ থেকে যেটা আমি শুনতে পাই সেটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। সেটা হচ্ছে যে রাসেলকে নাকি কালো জাদু করা হয়েছে। অনেকদিন আগে তাকে কালো জাদু করা হয়েছে, এবং কালো জাদুর প্রভাব আস্তে 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 করে ছড়িয়ে যাচ্ছে। আগে আপনার ছেলে কিছু প্যারানর্মাল ঘটনা ফেস করত, কিন্তু তার সাথে এরকম ঘটনা আগে ঘটেনি। এখন ঘটছে, আপনার ছেলে মারাও যেতে পারে। আমি বললাম, হ্যাঁ, কে করেছে এই নিকৃষ্ট কাজটা? কবিরাজ বলে, কে করেছে আমি সেটা বলতে পারবো না, আমি যদি বলতে চাই তাহলে সে আমাকে হয়তো মেরে ফেলবে। তুমি একটা কাজ করো, তোমাকে আমি ঢাকাতে একজন লোকের কাছে পাঠাচ্ছি, একটা কবিরাজের কাছে পাঠাচ্ছি। আশা করি যে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। তারপরের দিন আমি সেই কবিরাজের কাছে যাই, এবং কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ আমাকে বলে, তুই এখান থেকে বাসাতে যাবি। বাসাতে যাওয়ার পরে তুই তোর ঘরের চৌকাঠ থেকে গুনে 50 পা এগিয়ে যাবি। গুনে গুনে যাস, কিন্তু যাওয়ার পরে প্রায় 3 থেকে 3.5 হাত ঘুরবি। ঘোরার পরে দেখতে পারবি যে একটা বাক্স রয়েছে, এবং সেই বাক্সর ভিতরে একটা তাবিজ রয়েছে। সেই তাবিজটা নিয়ে আমার কাছে আসবি। রাত যতই হোক আমার কাছে আসবি, কারোর সাথে কোনো কথা বলবি না, এবং যদি ড্রাইভারও কোনো কথা বলে তাও তুই কোনো কথা বলবি না। ড্রাইভার তোকে যত টাকাই দিতে বলে তুই দিবি, কিন্তু তার সাথে কোনো কথা বলবি না। তুই যদি কথা বলিস তার পরের দিনে তোর ছেলে মরে যাবে। আমি তোকে জাস্ট এইটুকু সাহায্য করতে পারবো। আর কালো জাদু এটা আমি সারিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, কিন্তু আমি তোকে যা যা বলছি তুই তাই তাই কর। সকালবেলা আমি সেটাই করি। চৌকাঠ থেকে গোটা 50 পা সামনের দিকে এগিয়ে আমি ঘুরতে থাকি। আশ্চর্যের বিষয় হলে সত্য যে আমি তাবিজটা পেয়ে যাই। তাবিজটা পেয়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে, আমি তাবিজটা হাতের মুঠোয় করে কবিরাজের কথা অনুযায়ী আমি চলে যাই তার কাছে।
যেতে যেতে রাস্তাতে আমাকে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, গাড়ি কখন ছাড়বে? আমি কোনো প্রশ্নের উত্তর দিলাম না এবং আমার সাথে কেউ ছিল না। তারপরে আমি গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরে আমাকে বাস ড্রাইভার বলছে, তুই যতই চেষ্টা করিস কখনো তুই পারবি না, তুই তাবিজটা নিয়ে যেতে পারবি না। বাস ড্রাইভারের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে বাস ড্রাইভার কিভাবে জানলো যে আমার হাতের মুঠোয় তাবিজ রয়েছে। তাও আমি কোনো কথা বললাম না। আমাকে সেই বাস ড্রাইভার বলছে, কথা বল, কথা বল, কথা বল তুই। আমি কোনো কথা বললাম না এবং মনে মনে আমি আয়াতুল কুরসি পড়তে থাকি এবং সে চিৎকার করে বাস থেকে নেমে গেল এবং নেমে যাওয়ার পরে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপরে তার গায়ে পানি ঢেলে তাকে সুস্থ করে বাস চলতে থাকে। সেই কবিরাজের বাসাতে চলে আসি। কবিরাজের বাসাতে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে, কবিরাজ আমাকে বলে, তোকে যে ড্রাইভারটা ধরেছিল আসলে সে ড্রাইভার নয়, সে একটা জিন। আল্লাহর অশেষ রহমতে তুই বেঁচে গেছিস, তুই কোনো কথা বলিস নাই। আমি তোকে আগে বলেছিলাম কোনো কথা বলিস না, ইনশাল্লাহ তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। দেখতেই তো পারলি, এখন দে তাবিজটা দে। তারপরে সেখান থেকে আমি তাবিজটা দিয়ে দেই। সেই কবিরাজটা সেই তাবিজটার মোমটা খুলে দিয়ে সেই তাবিজটার ভিতরে কিছু নকশা দেখতে পায় এবং নকশা দেখতে পাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে সেই নকশার ভিতরে কিছু লেখা ছিল আরবি হরফের মতো। কিছু বুঝতে পারলাম না আমি। তারপরে আমি কবিরাজকে বললাম, আচ্ছা, কালো জাদুটা কে করেছে জানেন? প্লিজ একটু বলবেন। সে বলে, আমাকে একদিন তোমাদের বাসাতে যেতে হবে, কারণ এই কালো জাদু অনেক ভয়ঙ্কর ভাবে করা হয়েছে। একটা মানুষের মাথার খুলি দিয়ে এই কালো জাদু করা হয়েছে। কখনো সম্ভব নয় এখান থেকে সমাধান করা। তোমাদের বাসাতে কবে যাব তাই বলো। আমি বললাম, আপনি যদি চান তাহলে কালকে সকালে রওনা দেই। সে বলে, না, কালকে সকালে না, বৃহস্পতিবারের দিন যাব। তারপরে বৃহস্পতিবারের দিন সেই কবিরাজটা চলে আসে আমাদের বাসাতে এবং আসার পরে আমাকে বলছে যে পবিত্র পানি নিয়ে আয়, উঁচু করা পানি নিয়ে আয়। তারপরে উঁচু করা পানি নিয়ে আসলাম। আসার পরে সেই কবিরাজটা সেখানে আসন পাতলো এবং আসন পাতার পরে সে চোখ বন্ধ করে কিছু মনে মনে মন্ত্র পড়ে ফু দিল সেই পানির ভিতরে। ফু দেওয়ার পরে বলছে যে পুরো বাড়ি ছিটে দে। আমি গিয়ে পুরো বাড়ি ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে সেই কবিরাজটা বলে, তোর ছেলেকে নিয়ে আয়। আমি বললাম, রাসেল, হে রাসেল, তাড়াতাড়ি বাইরে আয়। রাসেল ঘরের ভিতর থেকেই উত্তর দেয়, আমি কখনো বাসা থেকে বের হব না। যদি আমি বের হই তাহলে ও আমাকে মেরে ফেলবে। আমি বাসা থেকে বের হব না। কার বাপের সাহস আছে? আয়, আমাকে বাসা থেকে বের করে দেখা। তারপরে কবিরাজ বলে, কোনো সমস্যা নেই, যাও ওর গায়ে একটু পানি ছিটিয়ে দাও, ও অজ্ঞান হয়ে যাবে। তারপরে আমি আমার ছেলেকে রুমে থেকে কোলে করে নিয়ে আসি। কোলে করে নিয়ে আসার পরে আমি সেই কবিরাজের কাছে সামনে রেখে দেই। আমার ছেলে তো পুরো সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, কি করব এখন হুজুর? সে বলে, কোনো সমস্যা হবে না, আমি দেখছি, দাঁড়া। তারপরে রাসেলের গায়ের উপরে হাজির করানো হয়। হাজির করার পরে সেই জিনটা বলে, আমি কখনো এখান থেকে যাব না। আমাকে যদি তোরা জোর করিস তাহলে অনেক পস্তাবি। আমি এখান থেকে যাব না,
আমার গুরুর আদেশ আমাকে মানতেই হবে। তারপরে তাকে হলুদ দিয়ে রাসেলের মুখে মারার পরে সে বলে, তুই যতই চেষ্টা করে নে ভাই, কখনো পারবি না, কারণ এই ছেলেকে আমি একদম শেষ করে দেব। আমার উস্তাদের হুকুম আমাকে মানতেই হবে। যতই চেষ্টা করে নে তুই, কোনো কিছু করতে পারবি না। তারপরে মরিচের গুঁড়া তার গায়ের উপরে ছিটিয়ে দেওয়ার পরে সে সেখানেই গড়াগড়ি করে অনেক চিৎকার করতে থাকে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ছেলেটা সেখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরার জন্য যাচ্ছি, সেই কবিরাজ বলে, থাম, যাস না, ওর কাছ থেকে এখনো জিনটা যায় নেই, দাঁড়া আমি কিছু করছি। তারপরে উঁচু করা সেই পানি তার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে রাসেল পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যায়। তারপরে রাসেলকে শুয়ে দেওয়ার পরে তার আধা ঘন্টা পরেই রাসেলের গায়ে হাজির করি আবার সেই জিনটা। হাজির করার পরে সেই জিনটাকে বলি যে তোর গুরুকে বল তাড়াতাড়ি বল। তারপরে তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং সে বলে, এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে তুই যদি যাস তাহলে দেখতে পেয়ে যাবি আমার সেই গুরুকে। তারপরে আমি সেখান থেকে রওনা দিয়ে তাড়াতাড়ি করে সেখানে যাই। যার পরে আমি বলি, শয়তান, তুই কেন করছিস তুই এটা? বল, কেন করছিস? তারপরে সেই তান্ত্রিক বলে যে আমি কোনোদিনও নিজের ইচ্ছাতে কোনো কিছু করি না, আমাকে করানো হয়েছে, আমাকে অনেকগুলো টাকা দেওয়া হয়েছে, এর জন্য আমি ব্ল্যাক ম্যাজিক করি। আমি বললাম, কে তোকে বলেছে বল, কে তোকে বলেছে? বলে, তোমার বড় বউ। সেই তান্ত্রিকের কথা শুনে আমি একদমই প্রস্তুত ছিলাম না রাসেল ভাই। আমার বড় বউই নাকি আমার ছেলের উপরে কালো জাদু করেছে। এটা শোনার পরে তো আমি নিজের ভিতরে ছিলাম না যে আমার বড় বউ কেন এটা করলো। তারপরে আমি আমার বড় বউর উপরে তাকাই এবং আমার বড় বউর মুখ দেখে একদম ঘেমে ভিজে গেছে। আমার বড় বউ কিছু বলতে পারছে না। তারপরে সেখানে কোনো কথা বললাম না তাকে। আমি সেই কবিরাজকে বললাম যে তাকে জিজ্ঞেস করেন যে এই কালো জাদু কিভাবে কাটানো যায়। তারপরে সেই তান্ত্রিক বলে, তোর ছেলের উপরে অনেক ভালোভাবে কালো জাদু করেছে, তুই যদি পারিস তাহলে এই কালো জাদু কাটানো সম্ভব। তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা পরে তোর ছেলে মারা যাবে। তুই যদি চাস তাহলে তুই তোর ছেলেকে এখনই বাঁচাতে পারিস। আমি বললাম, কিভাবে হুজুর, বলেন কিভাবে? সে বলে, এখান থেকে প্রায় 100 মিটার দূরে দেখতে পারবি যে একটা শ্মশান রয়েছে। সেই শ্মশানে একটা লাশ রয়েছে। সেই লাশটাকে তুই ছিঁড়ে ফেলবি এবং ছিঁড়ে ফেলার পরে সেই লাশটার ভিতরে দেখবি যে একটা কাপড় রয়েছে। সেই কাপড়টা না খুলে আমার কাছে নিয়ে আসবি। যদি আনতে পারিস তাহলে তোর ছেলেকে মুক্তি দিয়ে দেব। আমি তান্ত্রিকের কথা শুনে সেখান থেকে দৌড়ে যাই এবং যাওয়ার পরে আমি আমার সাথে অনেকগুলো প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতে থাকে। সেটা হচ্ছে, মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আসছে। আমি পিছনের দিকে তাকাই এবং তাকানোর পরে আমি হুঁচুট খেয়ে পড়ে যাই। হুঁচুট খেয়ে পড়ে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমি দেখতে পাই যে সেই শ্মশানটা অনেক দূরে রয়েছে এবং সেই শ্মশানের কাছে আমি যাই। শ্মশানের কাছে যাওয়ার পরে সেই শ্মশানের কাছে থেকে অনেক পচা দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে
নাকে ভেসে আসার পরে আমার ছেলের ব্যাপার, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। তারপরে আমি একটা লাশ দেখতে পাই, সেই লাশটাকে আমি ছিঁড়ি, হাত দিয়ে ছিঁড়ার পরে ভিতরে দেখতে পাই কিছুই নাই। মনে মনে ভাবলাম যে হয়তো এই লাশটা না। তারপরে আমি দৌড় দিতে যাই অন্য লাশের দিকে। তারপরে যাওয়ার সময় যেটা ফিল করি, সেটা ফিল করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি পিছনের দিকে তাকাই এবং তাকানোর পরে দেখতে পাই যে একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই অবয়বটাকে আমি কিছু না বলে আমি পিছনের দিকে ফিরে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে 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 আরেকটা লাশ পেয়ে যাই এবং সেই লাশের ভিতরে আমি লাশটাকে অনেক ছিঁড়তে থাকি। ছিঁড়তে লাশটার স্টিকার হৃৎপিণ্ড যেখানে থাকে সেখানে সেই কাপড়টা ছিল। তারপরে সেই কাপড়টাকে নিয়ে আমি দৌড়ে আসতে থাকি এবং আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে আমি সেই তান্ত্রিকের কাছে আসি। এবং তান্ত্রিকের কাছে আসার পরে যেটা হয় সেটা হচ্ছে সেই তান্ত্রিকটা সেই কাপড়টাকে খুলে ফেলে। সেই কাপড়ের ভিতরে যেটা ছিল সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম যে অনেকগুলো চুল রয়েছে, হাতের নখ রয়েছে এবং আমার চৌকাঠের কিছু অংশ রয়েছে। সে এইগুলো দিয়েই হয়তো কালো জাদু করেছিল। তারপর সে কিছু মন্ত্র পড়ে সেখানে ফু দেয়। ফু দেওয়ার পরে আমার ছেলেটা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপরে আমার ছেলেটাকে আমি কোলে করে নিয়ে আসি। দীর্ঘ 7 থেকে 8 দিন আমার ছেলে সেন্সলেস অবস্থায় ছিল। তারপরে থেকে তার অবস্থা অনেক ভালো। তারপরে আমি আমার বড় বউকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেই এবং তাকে আমি জিজ্ঞেস করি, কেন করেছিস এটা? বল, এটা কার ছেলে? এটা তো আমারও ছেলে, তোরও ছেলে, তাই না? কি করেছিলাম আমি? কোন জিনিসের অভাব ছিল বল? সে বলে, কোন জিনিসেরই অভাব ছিল না। মনে করে দেখো, আজ থেকে প্রায় 12 বছর আগে 4 বছর চেষ্টা করেছিলে কিন্তু কোনো ছেলে হয় নাই। এই জন্যই আমার ছেলে নাই, সতীনের কিভাবে ছেলে থাকে বলেন? এই জন্য আমি তাকে খুব খারাপ ভাবে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলতে চেয়েছিলাম। যদি 1 ঘন্টা পরে যেতাম তাহলে সে মারা যেত। আলহামদুলিল্লাহ, তারপরে থেকে আর কোনো ঘটনা হয় নাই। সো এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের এবং লিসেনারদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি রাসেল ভাই। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ RJ Russell, booth.com হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একদম চেষ্টা করছি আপনাদেরকে সেরাটাই উপহার দেওয়ার। বাকিটা আল্লাহর ইচ্ছা, এবং আপনারা যদি সঙ্গে থাকেন ডেফিনেটলি আমরা দিনে দিনে আরো উন্নতি করবো। এবং আপনারা যারা যে সমস্ত
মতামত আছে আপনাদের, অবশ্যই মতামত করে লিখবেন আমাদের পোস্টের কমেন্টে গিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো এবং ভালোর দলে সবসময়ের মতো আছেন। আমিও ভালো আছি এবং ভূত.কমের সকল লিসেনারদেরকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আশা করি আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন। বেশি কথা বলে ফেলছি হয়তোবা, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় যাচ্ছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সংলগ্ন একটি গ্রাম, যার নাম কাঠালিয়া। ওই গ্রামের প্রত্যন্ত একটি গ্রাম, ওই গ্রামেরই একটি ছেলে আমি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মৃদুল হোসেন, বর্তমান ইরাক প্রবাসী। কাজের ব্যস্ততার জন্য ঘটনা লিখে পাঠাতে পারি এমন সিচুয়েশন হয়ে ওঠে না, এমন পরিস্থিতি হয়ে ওঠে না, এজন্য রেকর্ড করতে বসে ফেললাম। আর আমি ভালো বলতে পারি না, যার জন্য রাসেল ভাইয়ের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, আমাকে ক্ষমা করে দিবেন। তবে যতটুকু গুছিয়ে বলা যায় আমি অতটুকু গুছিয়ে বলছি। আজ থেকে 7 বছর আগের কথা। আমার ছোট ভাই আমাদের ঘরের পাশের ছোট্ট একটা পুকুর, ডোবা বলতে পারেন অথবা পচা পুকুর বলতে পারেন, ওই পুকুরে ডুবে মারা যায়। 4 বছর বয়স ছিল ওর। ওর নাম ছিল মোহাম্মদ মারুফ হোসেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, অকালেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার ছোট ছিল সে। তো ও মারা যায়, আমরা বিষয়টাকে খুব সাধারণই নিয়েছি, কারণ বাচ্চা ছেলে সাঁতার জানে না, পানিতে পড়ে মারা গিয়েছে, অতটুকুই আমরা মেনে নিয়েছি। কিন্তু ওই ঘটনার জানাজানি হয় যে মৃত্যুটা আদৌ স্বাভাবিক ছিল না, সেটা ওই আমার ভাইয়ের মারা যাওয়ার 1.5 বছর পরে হয়। আমাদের গ্রামে একটি ওঝা আসে, যার নাম ছিল কালাম ওঝা, কালাম ভাই। তো ওনার পেশা ছিল উনি সাপ ধরে এবং কালো জাদু কুফুরি যারা করে, উনি ওই জাতীয় তান্ত্রিক টাইপের লোক আর কি। একদিন উনি আমাদের গ্রামে যখন আসে সাপ ধরার জন্য, উনি আসার পরে লোকেদের সাথে কথা বলে একটা উঠোনে বসে, বাড়ির উঠোনে বসার পরে লোক যখন জমা হয়ে যায়, সাপ ধরতে আসছে শোনার পরে তো পুরুষ মহিলা বাচ্চা সবাই এসে জমা হয়ে যায় সেখানে। তো উনি উঠোনের মধ্যে 3টা দাগ দিয়েছে। দাগ দেওয়ার পরে বলতেছে, এই 3টা দাগের উপরে দেখি গ্রামের কতটুকু সাহসী মানুষ আছেন আপনারা, 3টা দাগের উপরে এসে একটু দাঁড়ান তো। তো বলছিল, কিছু লোক বলছিল যে দাঁড়ালে কি হবে। তো বলছে, দাঁড়ালে আপনাকে আমি সাথে সাথে মেরে ফেলবো, এতটুকু আমার শক্তি আছে। আপনারা যদি আমাকে কেউ বিশ্বাস না করেন তাহলে এখানে এসে দাঁড়াইতে পারেন। তো আমরা আর গ্রামের কেউ তখন অতটুকু সাহস করে দিয়েছে ওখানে গিয়ে দাঁড়াবে। তো গেল সে কথা সাধারণভাবে। উনি ওনার শিষ্যদেরকে নিয়ে এসেছিল। ধান মেশিনে মারানোর পরে তুষ অথবা কুড়া আমাদের আঞ্চলিক ভাষায় বলে, যেটা বের হয় সেটাকে মন্ত্রমুগ্ধ করে ওটার মধ্যে একটু পানি ছিটিয়ে ওনার শিষ্যদেরকে বলে যে প্রায় 15 থেকে 20টা বাড়ি নিয়ে একটা সার্কেল তৈরি করতে। তো ওনার শিষ্যরা ওই সার্কেলটা তৈরি করে, যখন সার্কেল শেষে ফিরে আসে তখন উনি ওনার একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেয়। পানি নেওয়ার পরে পানিটাকে উঠোনের মাঝখানে রেখে ওই গ্লাসটার কাছেই উনি একটা চৌকিতে অথবা মোড়াতে বসার পরে ওই গ্লাসটার দিকে তাকিয়ে মন্ত্র পড়ে আর ফু দিচ্ছিল। ফু দেওয়ার একটা পর্যায়ে উনি বলছিল যে, ওনার শিষ্যদেরকে বলছিল, উত্তর দিকের ওই বাঁশঝাড়টাতে গিয়ে দেখবে একটা সাপ উঠে আসছে, ওটাকে গিয়ে ধরে আনো। তো বলে রাখা ভালো রাসেল ভাই,
ওই সার্কেলের মধ্যে আমার ঘরের পিছনের পচা পুকুরটা পড়ে, আর ওই পচা পুকুরের এক প্রান্তে ছিল একটা তেঁতুল গাছ, যেটার বয়স আদৌ আমরা, আমার বাবারা এবং আমার দাদাও জানতো না, এত পুরনো ছিল। আর একটা তুলো গাছ ছিল, যেটা খুব বেশি বয়স হবে না, মেবি ধরেন 50 বছর হবে, এ জাতীয়। তো যখন ওই সার্কেলটার মধ্যে একটা কবরস্থান সহ ওই আমাদের বাড়ির পেছনের পুকুরটা সহ পড়ে, একটা পর্যায়ে উনি এমন করতে করতে 3টা সাপ ধরে ফেলে, বিভিন্ন জায়গা থেকে 3টা সাপ ধরে ফেলে। একটা সাপ ছিল কারো ঘরের ভিতর থেকে বেরিয়েছে, আরেকটা সাপ ওই কবরস্থান থেকে বেরিয়েছে, আরেকটা ছিল বাঁশঝাড় থেকে বেরিয়েছে। 4র্থ নম্বর সাপ যখন ওই তুলো গাছের নিচ থেকে বেরোতে চাচ্ছিল, তখন উনি ওনার শিষ্যদেরকে বলে যে ওই তুলো গাছে তেঁতুল গাছের নিচে একটা সাপ বেরোচ্ছে, তুমি গিয়ে ওই সাপটাকে ধরে নিয়ে আসো। তখন ওনার শিষ্যরাও ওইদিকে যাচ্ছিল ধরার জন্য, কিন্তু যাওয়ার সাথে সাথে মানে উনি বলার সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যেই উনি ওনার চৌকি থেকে একদম মাটিতে বসে পড়ে হাঁটু গেড়ে বসে সাথে সাথে গ্লাসটাকে মাটির মধ্যে উল্টো করে ধরে, পানিটা পড়েনি, পানিটা গ্লাসের মধ্যেই ছিল, উল্টো করে পানি মাটির মধ্যে রেখে উনি ওখানে একদম আকুতি মিনতি সুরে মাফ চাচ্ছিল, আর শিষ্যদেরকে বলছিল, এই তোরা চলে আয়, চলে আয়, যাস না, ওখানে গেলেই মরতে হবে, এ জাতীয় বলে উনি মাফ চাচ্ছিল। মাফ চাওয়ার একটা পর্যায়ে অনেক অনেক আকুতি মিনতি সুরে মাফ চাওয়ার শেষে উনি গ্লাসের পানিটা ফেলে দেয়। ফেলে দিয়ে যখন ফেলে দেয়, তো গ্রামের কিছু যারা ছিল বুজুর্গ ওখানে উপস্থিত, তারা বলছিল, আপনি এভাবে কার কাছে মাপ চাচ্ছেন, কেন, কি হলো, সাপটাকে কেন ধরছেন না? তখন উনি যা বলে তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। উনি বলে, ওই তেঁতুল গাছের নিচে একটা সাপ থাকে, একটা জিন থাকে, যেটা হচ্ছে সাপের স্রোতে থাকে। এখন সাপের স্রোতে আছে, যদি ওটাকে আমি ধরার জন্য অগ্রসর হই, আমি কি আপনাদের গ্রামের উপরে এমন কাল নেমে আসবে, আপনারা এই গ্রামে কেউ থাকতে পারবেন না, আর যদি থাকেন মৃত্যু নির্ঘাত। এখন আপনারা কি চান? সাপটাকে এভাবেই, জিনটাকে এভাবেই খোলা ছেড়ে দিব, নাকি এটাকে বুঝিয়ে সুঝিয়ে মাফ চাইয়ে ওটাকে ওটার মতো রেখে আমি চলে যাব আমার মতো? তো তখন অবশ্যই গ্রামের মানুষ বলে, আপনি যদি সম্ভব হয় ওটাকে ধরে অথবা বশ করে অথবা ওটাকে মেরে ফেলুন। কিন্তু উনি বলে, এটা আমার কি, এটা কারো পক্ষেই সম্ভব না, এত শক্তিশালী একটা জিনকে আমরা মেরে ফেলবো অথবা বশ করব। ওটার কাছে মাফ চেয়ে ওটাকে ওটার মতো রেখে আমি চলে যেতে পারি, যদি বলেন এটা করতে পারি। তো উনি তখন গ্রামের সবার সম্মতিতে ওটার কাছে মাফ চায়। মাফ চেয়ে ওখান থেকে কি একটা ঝড় পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল শুধু ওই বাড়িটার আশেপাশেই, অন্য কোথাও হয়নি, শুধু ওই বাড়িটার আশেপাশের গাছপালাগুলো মনে হচ্ছে দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। সবাই তখন, আমরা উঠোনের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমিও ছিলাম সেখানে, অল্প কয়েকদিন আগের কথাই তো, আমিও ছিলাম সেখানে। তো উনি মাফ চাওয়ার একটা পর্যায়ে যখন ঝড়টাও থেমে যায়, উনি ওনার সাপগুলোকে নিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে উনি মাফ চেয়ে বলে যে, আমি এই গ্রামে আর দ্বিতীয়বার জীবনে সাপ ধরার জন্য আসবো না। তারপর উনি যাওয়ার আগে এটাও বলে যায় যে ওই পুকুরে অনেক অনেক বাচ্চা মারা গিয়েছে, তার মধ্যে এই 1.5 বছর আগের কথা, একটা বাচ্চা মারা যায়, অমুক বাড়ির অমুকের ছেলে এভাবে মারা যায়, এত বছর বয়স ছিল। উনি তখন আমার ভাইয়ের কথা বলছিল যে, আমার আব্বুর নাম জাকির হোসেন, বলছিল যে জাকির হোসেনের ছেলে মোহাম্মদ মারুফ হোসেন এই পুকুরের মধ্যে এভাবে মারা যায়। এটা সত্য না? তো সবাই অবাক হয়ে বলে, হ্যাঁ সত্য, কিন্তু আপনি কিভাবে জানেন? তো বলে কি, আমি আমার মন্ত্র বলে ওই জিনেদের সাথে কথা বলেই আমি জানতে পেরেছি।
তো তখন উনি এসব বলার পরে আমরা জানতে পারি যে আদেও আমার ভাই খুব সহজে মারা যায়নি, ওকে পানিতে চুবিয়ে মারা হয়েছে, তাও জিনদের দ্বারা। এত কিছুর পরেও উনি মাফ চেয়ে যখন চলে যায় সেখান থেকে, উনি বলে যায় আমি আর এই গ্রামে দ্বিতীয়বারের মতো সাপ ধরতে আসবো না। তারপরেও উনি আর 3 বছর পরে একই আমাদের গ্রামে আবার আসে সাপ ধরার জন্য। তো দ্বিতীয়বার যখন আসে, কাকতালীয় ভাবে ওই সাপটা তখন এই তেঁতুল গাছটা থেকে ওই তুলো গাছটাতে, তার এই রাস্তাটা ছিল এটাই, তেঁতুল গাছটা থেকে তুলো গাছ, তুলো গাছ থেকে কবরস্থান, কবরস্থান দিয়ে বাঁশঝাড় হয়ে তার রাস্তায় ছিল এটাই। তো উনার ওই সার্কেলের মধ্যে আবার কবরস্থান, বাঁশঝাড় আর তুলো গাছটা পড়ে যায়। তেঁতুল গাছ পড়েনি, তখন উনি ইচ্ছে করে তেঁতুল গাছটাকে রাখেনি, মনে করেছিল যে তেঁতুল গাছেই তার বসবাস, ওখান থেকে আর অন্য কোথাও যায়নি। তো পরে যখন তুলো গাছটার মধ্যে আবার চালান করা হয়, উনি উনার মন্ত্র বলে যখন আবার চেক করছিল, তখন ওই সাপটা আবার উঠে আসে, ওই তুলো গাছটার কাছ থেকে ওই সাপটা আবার উঠে আসে। তখন উনি আবার মাফ চেয়ে ওখান থেকে চলে যায়। তো সাধারণভাবে নিয়েছিল বিষয়টা, কিন্তু ওখান থেকে যাওয়ার 3 দিনের মাথায় উনি মারা যায় একটা সাপের কামড়ে। দেখুন, এত বড় একটা সাপুরে, যার আমাদের পুরো ক্যান্টনমেন্টে ওনার নাম ছিল, এক নামে সবাই চিনত ওনাকে। এত বড় পর্যায়ে সাপুরে ছিল, ওঝা ছিল বা তান্ত্রিক বলতে পারেন ছিল। তো উনি শেষ পর্যন্ত সাপের কামড়ে মারা যায় এবং আমাদের গ্রামে আসার 3 দিন পরে মারা যায়। উনি বলছিল যে আমি এসেছি, ভুল হয়ে গিয়েছে, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি আপনাকে কথা দিয়ে কথা রাখিনি, আপনাকে আমি কথা দিয়েছিলাম আমি এই গ্রামে আর আসবো না। তো উনি এভাবেই মারা যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এই পুকুর নিয়ে আরো অনেক ঘটনা আছে। এই পুকুরে একই পরিবারের 4 জন সন্তান মারা যায় এক এক করে, সেটাও আছে। আমার দাদা ভাই একবার ওই পুকুরের একটা পারে আর কি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ওখানে পেতনি দেখতে পায় এবং হাতের মধ্যে যে ঘটি ছিল, ওই ঘটি দিয়ে ওই পেতনির গায়ে ছুঁড়ে মারে। তখন ওই পেতনি নাকি খিটখিট করে হেসে হেসে ওখান থেকে পালিয়ে যায়। এমন অনেক ঘটনা আছে এই পুকুর নিয়ে। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয়, বাকিগুলো আপনাকে পাঠাবো এক এক করে। দোয়া করবেন আমার জন্য। আমি ইরাকে অবস্থান করছি। ভালো থাকবেন আপনি, আপনার সকল লিসেনার। আর ভূত.com এর জন্য শুভকামনা করছি। এগিয়ে যাক ভূত.com। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আলবিদা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরে আপনাদের ভূত এফএম শুনেছি এবং 2012 সাল থেকে আমি ভূত এফএম শুনি। তখন 100 টাকা অথবা 120 টাকা 150 টাকার ভিতরে এক ধরনের রেডিও পাওয়া যেত। 2 ব্যাটারিতে চলতো। আমরা সেই রেডিও কিনে তখন ভূত এফএম শুনতাম। তো যাই হোক, কথা না বলে ঘটনার দিকে যাই। আমার আম্মার দাদি, মানে আমার বড় মা, আমার
নানার মা, তার সাথে ঘটনাটি ঘটেছে। তো তার সাথে ঘটনাটি ঘটা হয়েছিল এরকম ভাবে যে ওনার যখন বিয়ে হয়, মানে অন্য জায়গায় তার বিয়ে হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমার নানার বাবা মানে আমার বড় বাবা তাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে আসে। মানে গ্রামে তার একটু প্রভাব প্রতিপত্তি ভালো ছিল, তো তাকে যখন উঠিয়ে আনা হয় তো পরবর্তীতে তাদের ভিতরে আবার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তাদের সংসার ভালোই চলছিল আলহামদুলিল্লাহ। তো একদিন তাদের ভিতরে ঝগড়া হয়, পারিবারিক একটা সমস্যার কারণে তাদের ভিতরে ঝগড়া হয়। তো উনি এক সময় আমার সেই বড় মা কি করে, উনি তাল গাছের নিচে গিয়ে বসে থাকে। বাড়ির পাশে যে তাল গাছ থাকে, তালতলা বলা হয় সাধারণত গ্রামের ভাষায়, সেখানে গিয়ে বসে থাকে। তো একটা খারাপ অশরীরী অথবা একটা খারাপ জিন তার বোনের রূপ ধরে এসে তাকে বলে যে ওইখানে ফলি মাছ অথবা কই মাছ এরকম জাতীয় মাছের বড়শি পেতে এসেছি, চল মাছটা সম্ভবত ধরা পড়েছে, মাছটা নিয়ে আসি। তো তিনি তখন হয়তো কিছু চিন্তা করেনি যে এখানে এসে তার বোন আসবো কোথা থেকে বা ইতিহাসের বিষয়টা উনি বলছে যে আশা চলছে। তো তিনি যখন ওই অশরীরের সাথে সেখানে গিয়েছে, তো এর মধ্যে হয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে তিনি বাসায় আসে না। তো বাসায় আসে না, বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়েছে যে কোথায় গেল, কি হলো, কি আসা এই বিষয়ে। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীতে যখন ওনাকে খুঁজে বের করা হয় তখন দেখে যে ওইখানে একজন মহিলা পা উপরে এবং মাথা নিচে দিয়ে গিরে রাখা হয়েছে। পা গুলা পুকুরের মানে পানির পুকুরে সম্ভবত পানি কম ছিল, অনেক আগের ঘটনা, পানি সম্ভবত কম ছিল। তো পা দেখা যাচ্ছে, মাথা নিচে দেওয়া। তো তাকে যখন গ্রামের লোকজন উদ্ধার করে বাসায় নিয়ে আসে, তো তখন আর কি তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তখন তিনি বলে যে এরকম আমার বোন রূপ ধরে এসে আমাকে বলছে যে মাছটা বর্ষি পাতা আছে, চল মাছকে উঠিয়ে এসে। আমি যাওয়ার পর আমার সাথে এই ঘটনাটি ঘটে। তো তাকে যখন ভালো করে সুস্থ ট্রিটমেন্ট চলায়, মানে তাকে যখন সুন্দর করে পরিষ্কার করা হয়, তার নাকের ভিতর থেকে 4টা অথবা 3টার মতো কেঁচো, 2 নাকের ভিতর থেকে কেঁচো বের করা হয়েছে। আর আরেকটু উল্লেখযোগ্য বিষয় হলো উনি কিছু ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুবিদ্যা জানতেন। উনি যদি কাউকে কোনো অসুস্থতার জন্য কোনো কিছু দিয়েছেন যে এটা খাও, এটা খেলে তোমার পানি পড়া অথবা ওষুধ জাতীয় এরকম দিয়েছেন, তো উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছেন। উনি যখন জাদুবিদ্যা প্র্যাকটিস করতেন, একদিন উনি তাল গাছে ট্রাই করেছিল, সেই তাল গাছ পুরোটা পুরে ছাই হয়ে গিয়েছিল। আরেকবার একটা কুকুরের গায়ে ট্রাই করেছিল, সেই কুকুরের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে, চোখ বের হয়ে উনি মারা যায়। সর্বশেষ উনি এই জাদুবিদ্যা ছেড়ে দেন যখন নাকি আমার বড় বাবা মানে আমার নানার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে, আমার সেই বড় আম্মাকে বলে গিয়েছিল যে তুই যদি এই জাদুবিদ্যা ছেড়ে না দিবি, বন্ধ না করবি, কাল কিয়ামতের দিন রোজ হাসরের দিন আমি তোকে বিবি বলে স্বীকার করব না। মানে আমরা আসলে আমার অতটা খেয়াল নেই যে আমি শুনেছি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তো উনি তাকে এই শর্ত দেওয়ার পরে এই জাদুবিদ্যা ছেড়ে দেয়। উনি প্রায় 115 বছর জীবিত ছিলেন আলহামদুলিল্লাহ। এবং ওনার আরেকটি বিষয় ছিল যে উনি জন্মের সময় 6টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং যখন মারা যায় 2টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। 2টি অথবা 3-4 হবে, এরকমের বেশি না, দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং মারা যাওয়ার সময় তার ওই দাঁতগুলা
মারা যাওয়ার সময় তার সেই দাঁতগুলা তার দাঁতের জায়গায় ছিল। আচ্ছা, আমার মনে হয় যে মানুষের বয়স হয়েছে, দাঁত পড়ে গিয়েছে অথবা দাঁতের সমস্যা হয়েছে, এরকম কিছু হয়নি। আর আরেকটি বিষয় হলো ওনার সাথে অনেকগুলা চাবি থাকতো। মানে তার এক সময় তার স্বামী মারা যায়, সংসার ছোট হয়ে যায়, তিনিও সবার থেকে আলাদা হয়ে যায়, একটাও ঘরে থাকতো, কিন্তু তার সাথে অনেকগুলো চাবি থাকতো। যদি কখনো তাকে জিজ্ঞেস করতাম যে পরম এগুলা কিসের চাবি, তো তিনি এরকম কোন রেসপন্স করতো না, বা তিনি বলতো যে এগুলো এমনি, তিনি বলতো না। কিন্তু উনি অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন। উনি পরবর্তীতে এগুলো সব ছেড়ে দেয়, এবং ওনাকে যদি কখনো জিজ্ঞেস করা হতো এগুলা কিসের চাবি, বলতো যে এগুলো গোপন সিন্ধুকের চাবি, আমার কাছে একজন রেখে গেছে। কে রেখে গিয়েছে সেটা তিনি বলতেন। এবং এটাও শুনেছি পরিবার অথবা আমার মায়ের ফ্যামিলির অনেকের মুখ থেকে যে ওনার সাথে নাকি 1 কোটি দেবতা ছিলেন, বেশিরভাগ ছিল হিন্দু। উনি গরুর গোশত যদি খেতেন কোনোদিন, তাহলে ওনা অনেক শাস্তি দিতেন। দেখো, উনি গরুর গোশত খেতে পারতেন না। তার সাথে বেশিরভাগ যেই জিনগুলো ছিল বা অপয়া আত্মাগুলো ছিল, ওগুলো বেশিরভাগই ছিল হিন্দু। আর মুসলমান খুব কমই ছিল। তার সাথে 1 কোটি দেবতা ছিল, উনি এটি বলতেন। তো আমার কাছে আরো কিছু ঘটনা আছে, যদি ভালো লাগে আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় আমাকে SMS করে জানিয়ে দিবেন, এবং ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো কিছু ঘটনা শেয়ার করব। আর ভালো থাকবেন সবাই, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি আপনাদের সঙ্গে। শুনছেন 222তম এপিসোড, এবং আজকে এই ছিল আমাদের আয়োজন। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। অনেকগুলো ইমেইল আমরা আজকে পড়েছি, এবং অডিও ক্লিপ তো প্রতি সপ্তাহেই রাখি। যাই হোক, কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন, আমাদের ইউটিউব চ্যানেল rjrussellbooth.com। অবশ্যই আপনারা কানেক্টেড থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের সব জায়গাতেই। তাহলে দেখবেন যে বেশি বেশি করে নোটিফিকেশন পেয়ে যাবেন, কোথায় কি হচ্ছে সবকিছু জানতে পারবেন। আমরা চলে যাচ্ছি আজকের মতো, ইনশাল্লাহ ফিরে আসবো আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি booth.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? তোদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? booth.com with Russell। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 222তম এপিসোডে। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলে আছি। আজকে বেশ কিছু ইমেইল শোনানোর ইচ্ছে আছে, এবং সেই সাথে কিছু অডিও ক্লিপ, লাস্ট উইকের যে অডিও ক্লিপগুলো, সেগুলো নিশ্চয়ই আপনারা বলবেন।